আমাদের আজকের গল্প সুকান্ত দাসের কলমে রক্তমাখা উইল। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, বর্ণালী, দেবস্মিতা, প্রত্যুষা এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ব্যোমকেশের অদ্ভুত একটা শখ রয়েছে। নানা ধরনের প্রাচীন মানে পুরনো কেসের ব্যাপার নিয়ে লেখা ফাইলপত্র কিংবা গবেষণাপত্র, মানে যাকে এক কথায় বলা যায় যেসব পুলিশ অফিসার বিভিন্ন কেস নিয়ে নাড়াচাড়া করেছেন এবং সে সম্পর্কে উদ্ভট কিছু গবেষণাপত্র লিখেছেন, সেগুলো নিয়ে পড়া এখন তার একটা অভ্যেসে দাঁড়িয়েছে। সেটা নিয়ে পড়তে পড়তেই সেদিন সে বলল, 70 বছর আগে এক অফিসার কেসের তদন্তের শেষে তার রিপোর্ট লেখার পাশাপাশি সে কেসটা নিয়ে একটা অদ্ভুত তথ্য লিখেছেন কেসের অপরাধী একদম প্রথম থেকেই তার আশেপাশেই ছিল। আশেপাশে বললে ভুল হবে, সঙ্গেই ছিল, অথচ কোনো তথ্য প্রমাণ কিছুই সেই অপরাধীর দিকে ইঙ্গিত করছিল না। এমনকি সবার শেষে অপরাধী যদি নিজে থেকে দোষ স্বীকার না করত, তাহলে সেক্ষেত্রে অপরাধীকে দোষী বলে সাব্যস্ত করা যেত না। কিন্তু আর অন্য কোনো তথ্য বা প্রমাণ সেই কেসে না থাকার জন্যেই তাকে এই কেসের অপরাধী বলেই সাব্যস্ত করতে হয়। বিশেষ করে যখন সে সকলের সামনে অপরাধ কিভাবে করেছে এবং সে তার সঙ্গে কিভাবে জড়িত সবকিছুই স্বীকার করেছে। তার মানে তুমি বলতে চাইছো এই কেসে অপরাধী পুলিশের চেয়ে এত বেশি বুদ্ধিমান ছিল যে পুলিশ তাকে ধরা তো দূরের কথা, স্পর্শ পর্যন্তও করতে পারেনি? অজিত, এই পুরনো পুলিশের রিপোর্ট এবং সেগুলো নিয়ে আলাদা করে পরবর্তীকালে বিভিন্ন প্রবন্ধের মধ্যে এমন অনেক কিছুই ব্যাপার আছে যেগুলো নতুন করে অপরাধ এবং অপরাধীকে চিনতে সাহায্য করে। আচ্ছা, তোমার কখনো মনে হতে পারে যে একমাত্র সিরিয়াল কিলার ছাড়া আর অন্য কেউ নেহাত শখের বশে খুন করতে পারে? মোটেই না। সিরিয়াল কিলার কিংবা মানসিকভাবে অসুস্থ মানুষই এটা করতে পারে। একজন সুস্থ মানুষ কখনোই খুনের মতো অপরাধকে ঠান্ডা মাথায় কিন্তু সহজভাবে করতে পারে না। অথচ 1850 থেকে 1854 এই 4 বছরের মধ্যে একজন লোক কাজটা করেন। তার নামটা ভালোভাবে জানা যায়নি, তিনি মাধবগড়ে থাকতেন এবং 6টা খুন করার পেছনে তার এমন কোনো মোটিভ পুলিশ খুঁজে পায়নি যেগুলো খুব শক্তপোক্ত ছিল। অতি সাধারণ কারণ কিংবা বলা যায় শখের কারণেই, অথচ মানসিকভাবে কখনোই তিনি অসুস্থ ছিলেন না। তিনি এক ব্রিলিয়েন্ট স্টুডেন্টও ছিলেন এবং সে কোনো একটা স্কুলের সঙ্গে জড়িত ছিল এমন কোথাও জানা যায়। তার মানে তুমি বলতে চাইছো এমন অনেকেই আছে যারা কোনো কারণ ছাড়াই কিংবা বড়সড় কোনো মোটিভ ছাড়াই এমন অনেক খুন করেছে? আসলে অপরাধের ক্ষেত্রে মানুষের মানসিকতা কিংবা অপরাধ মনস্তত্ত্ব ঠিক কীভাবে কাজ করে তা নিয়ে কখনোই জানার শেষ নেই, বুঝলে অজিত। যদি মনে হয় এই তো সব কিছুই তো জেনে ফেললাম, তারপরে আবার মনে হয় যেন আরও কিছু রয়ে গেছে। এমনি এমনি কি এই অপরাধ মনস্তত্ত্ব এই সমস্ত কিছু নিয়ে বিভিন্ন ভাষায় এত বই বের হয়েছে? বিখ্যাত গোয়েন্দা থেকে শুরু করে পুলিশের দুধে অফিসাররা পর্যন্ত এই সমস্ত সমস্যা নিয়ে লেখালেখি করেছেন। মনে হলো একদিন পরে ব্যোমকেশ বক্সী সত্যি সত্যি একটা অদ্ভুত ব্যাপার নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে। তা হোক গিয়ে, এটা যে কেসের কাজে তাকে সাহায্য করবে এটা আমি বেশ ভালো করেই বুঝতে পারছিলাম। তাই তাকে আর বিরক্ত করলাম না। এদিকে ব্যোমকেশ বক্সী সমাধান করা কেসের ব্যাপারটা একটু একটু রং চড়িয়ে লেখা চলছিল, প্রায় শেষের দিকে। তবে আরও খানিকটা বাকি রয়েছে। লেখা শেষ হলে ব্যোমকেশকে একবার পুরোটা শুনিয়ে নিতে হবে। কোথাও কিছু সামান্য পরিবর্তন থাকলে সে বুঝে যায়। অথচ বই ছাপা হলে ব্যোমকেশের চেয়ে বেশি খুশি হয় বৌঠান। সে এক দেখার মতো ব্যাপার। বৌঠান বলে, তোমার বইয়ের ছাপা হওয়ার পরে ব্যোমকেশের থেকে বোধহয় আমি বেশি খুশি হই, তাই না ঠাকুরপো? তোমার ছাপানো বই ব্যোমকেশ দেখতে চায় না কেন বলো তো? একথার উত্তর ব্যোমকেশের কাছে কখনোই পাইনি। তাকে জিজ্ঞাসা করলে বলেছে পরে বলবো, আর সেই পরে এখনো পর্যন্ত আসেনি। যাই হোক, এইভাবে ব্যোমকেশ আর আমার দিন যাপন চলছিল। ব্যোমকেশ তার অপরাধ তত্ত্বের বইপত্র এবং আমি নতুন কেসের ব্যাপারে লেখালেখি নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়েছি, এমন সকালে ব্যোমকেশ আর আমি বসার ঘরে বসে রয়েছি। তখন পুটিরাম এসে বলল, দায়দা বাবু,
একজন লোক এসেছে আপনার সঙ্গে দেখা করার জন্যে। অনেক দূর থেকে এসেছেন মনে হয়। ও গাড়িতে করে এসেছে দেখলাম। গাড়িতে করে, অর্থাৎ ঘোড়ার গাড়িতে। তাছাড়া একটু আগে বাড়ির আশেপাশে কোথাও একটা ঘোড়ার গাড়ি থামার শব্দ পেয়েছিলাম। ব্যোমকেশ একবার জানলা দিয়ে তাকিয়েছিল, কিন্তু তারপরে যেন অন্যমনস্ক হয়ে আবার সেই বইয়ের মধ্যে ডুবে গিয়েছিল। এবার সে বলল, এসেছে যখন তখন আর দেরি করে লাভ কি? ওপরে পাঠিয়ে দাও, আর সঙ্গে 3-4 কাপ চা দিয়ে যাও। সকালে চা সে কখন খেয়েছি বুঝলে পুটিরাম। পুটিরাম সবই বুঝতে পারল। একটু পরে ঘরে এসে ঢুকলো বয়স্ক মতো একজন লোক। চোখে দামি সোনার চশমা, গলায় সোনার চেন ঝুলছে, হাতে বেশ কয়েকটা সোনার আংটি, পরনে সাদা পাঞ্জাবি আর ধপধপে ধুতি, আর তার সঙ্গে একটা লাঠি। ভদ্রলোকের পায়ে জুতোটা বেশ দামি বলেই মনে হলো। ভদ্রলোক ভেতরে ঢুকে নমস্কার করে সামনের চেয়ারটায় বসে লাঠিটাকে হেলিয়ে রাখলেন। তারপর বললেন, নমস্কার নমস্কার ব্যোমকেশবাবু, আমার নাম গৌরমোহন। চক্রবর্তী। কিন্তু যতদূর সম্ভব আমি আপনার নাম শুনেছি, এবং আপনার বাড়ি এখান থেকে খুব একটা বেশি দূরে নয়। তবুও আপনার এতটা পথ কষ্ট করে আসার তো কথা নয়। আমার বাড়ি থেকে আপনার বাড়ির দূরত্ব বেশি নয়, গাড়িতে ওই মিনিট 15 মতো লাগে। কিন্তু আমি এসেছি অন্য জায়গা থেকে, সেখানে একটা কাজ ছিল। হ্যাঁ, আচ্ছা, আপনি সেটা কি করে বুঝলেন বলুন তো? দুটো কারণ আছে। প্রথমত, আপনি গাড়ি ছাড়া চলাচল করেন না, তবু আপনার জুতোটার তলার দিকে দেখছি সেখানে হালকা কাঁদার ছোপ রয়েছে। অথচ আমাদের বাড়িতে উঠোন পেরিয়ে আসার সময় এমন হালকা কাদা থাকার কথা নয়। হয়তো আপনার বাড়িতে না হলে অন্য কোথাও, কিন্তু বাড়িতে হলে সেখান থেকে উঠে আপনি সোজা গাড়িতে উঠতেন এবং সেখান থেকেই আসতেন। তাই কাদার ছাপটা অতটা থাকার কথা নয়। আপনি এমন কোনো জায়গা থেকে হেঁটেছেন যেখানে বৃষ্টিতে কাদা এখনো জমে রয়েছে, আর বৃষ্টি হয়েছে বেশ কয়েকদিন আগেই। ভদ্রলোক ব্যোমকেশের এই কথায় তার জুতোটা তুললেন। আমিও দেখলাম, আসলে কাদা লেগে নয়, কাদার ছোপটা রয়েছে। আর তাছাড়া পায়ের জুতো সামনের দিকে এবং পেছনের দিকে খানিকটা উঁচু করা, তো সেখানেই একটা কাদার আস্তরণ ঘষে ঘষে দাগ মতো হয়ে গেছে। এতটুকু সামান্য ব্যাপার থেকে ব্যোমকেশ কি করে গোটা ব্যাপারটা বলল সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। যাই হোক, ভদ্রলোক অবাক এবং একটু অস্বস্তি দুটোই একই সঙ্গে অনুভব করলেন। তারপর বললেন, জুতোর ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু আমার নামের ব্যাপারটা, মানে আপনি কি আমায় কোনোভাবে চেনেন? আপনার লাঠির সোনার হাতলের সামনের দিকে আপনার নামের অক্ষর GM চক্রবর্তী লেখা রয়েছে। তাই গৌরীমোহন যদি আপনার নাম হয়, তাহলে চক্রবর্তী টাইটেলটা আপনারই হবে, এটাই স্বাভাবিক। এইখানেই আপনি একটা সামান্য ভুল করলেন। জিএম যেমন আমার নামে আছে, তেমন আমার বাবার নামেও আছে। আমার নাম গৌরমোহন, আর বাবার নাম গোবিন্দমোহন। তো এই লাঠিটা আসলে কিন্তু আমার বাবার ছিল, সেটাকে আমি নতুন করে চালাচ্ছি। তবে ওই বংশ পরম্পরায় যেমনভাবে চলে আসে ব্যাপারটা। তাই আপনি যেমন ভুল তেমন আবার ঠিক। আমার যে সবসময় সব কিছুতেই ঠিক হতেই হবে কিংবা ঠিক হবেই, একথা আমি নিজেও মনে করি না। আসলে আমার যেটা মনে হয় আমি সেটাই বললাম। তো আপনার সমস্যাটা যদি আপনি আমায় খুলে বলেন। এইবার ভদ্রলোক তার পকেট থেকে একটা সাদা খাম বার করে সেটা টেবিলের উপর রাখলেন। তারপর বললেন, আপনার পারিশ্রমিকের ব্যাপারে আমি জানি না, আমার যেটুকু মনে হলো আমি সেইটুকুই রাখলাম। ওই 100 টাকা আছে, এটা আপনি অগ্রিম হিসেবে ধরতে পারেন। তারপর কাজ করার পরে আপনার যেমন যা প্রয়োজন হবে সেটা আপনি পেয়ে যাবেন। একদম নিশ্চিন্তে থাকুন। ব্যোমকেশ কিন্তু একবারও টেবিলের ওপরে রাখা সাদা খামের দিকে তাকালো না। বেশ, কিন্তু আপনার কেসের ব্যাপারটা আগে আমায় শুনতে হবে। যদি কেসের ব্যাপারে শুনে আমার কৌতূহল মনে হয়, তখন না হয় পারিশ্রমিকটা আলোচনা করা যাবে। ঠিক এইখানেই ব্যোমকেশের একটা পার্থক্য তৈরি করা যায়। যদি মক্কেলের অবস্থা খুব ভালো না হয়, তাহলে সে পারিশ্রমিকের ব্যাপারটা এভাবে বলতো না। পারিশ্রমিকটা কেস ভালো হলে তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু মক্কেল শাসালো হলে তেমন কেসটাকেও আগে দেখে নেয়। ভদ্রলোক যেন একটু আশ্বস্ত হয়ে বসলেন। এবার তার চোখের চশমাটা খুলে রাখলেন সামনে। চশমার সঙ্গে সোনার একটা চেন তার কান পর্যন্ত জড়িয়েছিল। ভদ্রলোকের মাথার মাঝামাঝি জায়গায় চুল নেই বললেই চলে। গায়ের রংটা বেশ ফর্সা, ছোট ছোট দুটো চোখ,
পুরু ঠোঁট, লম্বা নাক আর কানগুলো সামান্য চাপা। চেহারা বেশ ভালোই, তবে চেহারায় সামান্য ভুঁড়ির ভাব রয়েছে। বয়স হয়েছে, তাই ভুঁড়ি থাকাটাই স্বাভাবিক। তবে ভদ্রলোককে দেখে মনে হয় তার বয়স এই 60-এর কাছাকাছি হতে পারে। আগেই বলেছি, আমার নাম গৌরমোহন চক্রবর্তী। আমি অবিবাহিত, একাই থাকি। মানে ঠিক একা নয়, আমার বয়স হয়েছে 60 বছরের এদিক ওদিক হবে। অমনভাবে না আর মনে থাকে না। এই ব্যবসাপত্র আছে, তা অন্য লোকেরা দেখাশোনা করে। আমি আর ওসবের মধ্যে থাকি না। একসময় সামান্য মদের নেশা ছিল, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো একটু কমিয়ে দিয়েছি। আর মাঝে মাঝে একটু সিগারেট খাই। হ্যাঁ, যদি আপত্তি না করেন তাহলে। ব্যোমকেশের সম্মতিতে ভদ্রলোক প্যাকেট থেকে সিগারেট বার করে দামি একটা লাইটার জেলে সিগারেট ধরালেন। দামি ব্র্যান্ডের সিগারেট, তার পক্ষে এইটা খাওয়াটাই স্বাভাবিক। তিনি আমাকে এবং ব্যোমকেশকে অফার করলেন, কিন্তু আমরা বিনয়ের সঙ্গেই তা ফিরিয়ে দিলাম। হ্যাঁ, যা বলছিলাম, সিগারেটের নেশা একটু আমার হয়েছে, তবে খুব বেশি নয়। ওই মাঝে মধ্যে কোথাও গেলে সঙ্গে থাকে। হ্যাঁ, মানে একটু সঙ্গে রাখি। বাড়িতে থাকলে দুজন লোক, মানে আমার একজন কাজের লোক বা ওই সর্বক্ষণের লোক বলতে পারেন, আর একজন রান্নার লোক, তারা দুজনেই আমার বাড়িতে থাকে। অনেক বছর ধরে এখানে আছে। তারাও আমার মতো অবিবাহিত এবং একা মানুষ। তাদের পরিবারের খোঁজ খবর তারা রাখে না, হয়তো আছে না হলে নেই এমন। তাছাড়া যেটা রয়েছে সে হলো আমার এক ভাইপো। সম্প্রতি ভাইপোর বিয়ে দিয়েছি, আমার বাড়িতেই থাকে। আমার ব্যবসাপত্র দেখাশোনা করে, আমার টাকাতেই খায়, আমার বাড়িতেই ওই বউকে নিয়েই থাকে বলতে পারেন। আমি মরলে এমনিতেই টাকা পয়সা, বাড়ি সব কিছুরই একটা ব্যবস্থা করতে হবে। তা ভাইপো আর ভাইপোর বউকে কিছু দিয়ে যাব। হ্যাঁ, বাকিটা কিছুটা দান করব। ভাইপোকে বলে যাব আমার টাকা থেকে একটা হাসপাতাল তৈরি করতে। আমার নামে এটা বলা হয়েছে। হ্যাঁ, আমার উকিলও আছে, তার সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা বলে রেখেছি। আসলে বুঝলেন কিনা, উইল করে ফেললেই মরার জন্য তাড়াহুড়ো লেগে যাবে। তাছাড়া যদি একবার উইল করে ফেলি এবং ভাইপোকে সম্পত্তি দিয়ে দিই, তাহলে ভাইপো আর ভাইপোর বউ মিলে আমায় কিন্তু খুন করার চেষ্টা করতে পারে। যতদিন আমি বেঁচে আছি এই অবস্থায় মারা পড়লে সম্পত্তি তার কাছে যাবে, কিন্তু খুব বেশি পাবে না, আর সে কথা সে নিজেও জানে। তার মানে উইল করার সমস্ত পরিকল্পনা আপনি করে রাখলেও যাতে আপনার উপর কোনো রকম আঘাত না আসে, তার জন্য আপনি উইল করেননি। না, উকিলকে বলাই আছে উইল করার আগে যদি কোনোভাবে আমি মারা যাই, তাহলে সে যেন সমস্ত সম্পত্তি সবার কাছ থেকে সরিয়ে নিয়ে দান করে দেয়। তখন হাসপাতালের ব্যাপারটা ওকে নিজেই দেখাশোনা করতে হবে। হ্যাঁ, সবাইকে তখন সম্পূর্ণ নিরাশ করব না। আমার দুই কাজের লোক, ভাইপো, তার বউ, কিছু কিছু করে সবাই পাবে। এই প্রথমবার ভদ্রলোকের মুখে একটা অদ্ভুত কথা শুনলাম। তিনি উইল করেননি, অথচ ব্যোমকেশ বলল, শোনো অজিত, এগুলো এক ধরনের চুক্তিপত্র ঠিক নয়, তবে উকিলের কাছে এমন কিছু প্রমাণ আছে যার মাধ্যমে সে আদালতে প্রমাণ করতে পারবে যে এই সমস্ত কথা গৌরমোহন বাবু নিজেই লিখেছেন এবং তিনি নিজেই এরকম চেয়েছেন বলেই জিনিসটা হচ্ছে। অনেকটা উইলের মতো হলেও সেটা ঠিক নয়। উইল করতে গেলে একজন দাবিদারকে রাখতে হবে, তবে এই চুক্তিপত্রের ক্ষেত্রে সবথেকে বড় সুবিধা হলো এটা যে কোনো সময় তিনি নিজেই নষ্ট করতে পারবেন, তবে শুধু তিনি নিজেই। এক্ষেত্রে কিন্তু উকিলটা বিশ্বস্ত হতে হবে। উকিল শুধু বিশ্বস্ত নয়, উনি আমার বন্ধুস্থানীয়। যদিও বয়সের ফারাক অনেক, তবুও তার উপরে ভরসা করা যায়। তার সম্পত্তিও নেহাত কম নয়। হ্যাঁ, যাকগে সেসব কথা। কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে অন্য জায়গায়। মাত্র 3 দিন আগে রাতের বেলা বাড়িতে ফেরার সময় কেউ আমায় আক্রমণ করার চেষ্টা করেছিল ব্যোমকেশবাবু। হ্যাঁ, কিন্তু আমাকেই মারার চেষ্টা করেছিল, সেটা আমি ভালোভাবেই বুঝতে পেরেছিলাম। কারণ ছুরিটা আমায় লক্ষ্য করে হঠাৎ ছুটে এলো। মাত্র কিছুক্ষণের জন্যই আমি সেই ছুরি থেকে বেঁচে গিয়েছিলাম। ওভাবে বললে হবে না, আপনি সবটা ভালো করে বলুন তো, ব্যাপারটা কি হয়েছিল। এরপর গৌরমোহনবাবু গোটা ব্যাপারটা ভালো করে বলতে শুরু করলেন। দেখুন, এমনিতে আমি এখন ঝাড়া হাত পা। হ্যাঁ, ব্যবসাপত্র দেখাশোনা করার জন্য লোক আছে, সেখানে সপ্তাহে মাঝে মধ্যে গেলেই হয়। তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। এদিকটা আমার ভাইপো আবার সামলে নিতে পারে।
আর ও ওটাই দেখাশোনা করে, তাই আমার আর ওদিকে চিন্তা থাকে না। তবুই মাঝে মধ্যে দু একটা দোকান আর নানা রকম ব্যবসাপত্র দেখাশোনা করতে হয়। বুঝতেই পারছেন, অন্যের হাতে যতই থাকুক না কেন, নিজে একবার দেখা কিংবা সেখানে উপস্থিত থাকা একটু দরকার। মাঝে মাঝে সকালের দিকে বেরিয়ে আমি সেখানে যাই। আমার সর্বক্ষণের কাজের লোক রামহরি মাঝে মাঝে এই ব্যাপারটা আমার মনে করিয়ে দেয়। রান্নার লোক সরলাকান্ত কিন্তু নিজের মতোই থাকে, রান্না বান্না বাজার করা এইসব নিয়েই থাকে। বাকি কাজকর্ম রামহরি দেখে, আর বাইরের ব্যবসাপত্রের কাজ দেখে আমার ভাইপো। ভাইপো কিন্তু খুব শান্ত আর গুণী লোক। সরলাকান্তের সঙ্গে রান্না বান্নার কাজটাও সেই করে, আবার ঘরের কাজে মাঝে মাঝে রামহরিকে সাহায্যও করে। এমনিতেই তো আমার দুজন কাজের লোক রাখার তেমন প্রয়োজন ছিল না, কিন্তু আমি যখন একা থাকতাম তখন থেকেই এরা যেন আমার সঙ্গে রয়েছে। ওই দুজনের থাকা খাওয়া এসবের তো আর বেশি খরচা হয় না, তাছাড়া ওই মাইনেপত্র যা দিই তাও নামমাত্র, ওরা বেশি নিতেও চায় না। আমাদের ঘরের লোকের মতোই হয়ে গেছে, বুঝলেন কি না। দিন কয়েক আগে একবার বাইরে গিয়েছিলাম, মাঝে মাঝে এমনটা যাই, ফিরতে ফিরতে তখন অনেক রাত হয়ে যায়। নানা জায়গায় এখানে ওখানে ঘুরে ফিরে আসতে আসতে ওই রাত প্রায় 11টা-12টা মতন বেজে যায়। আপনার হাতে তেমন কাজ নেই, তারপরেও বাড়ি থেকে ফেরার সময় আপনার রাত 12টা বেজে যায়, মানে এর মানে তা তো ঠিক বুঝলাম না। ওই বলতে পারেন সপ্তাহে একদিন রবিবার, ওই দিন ফিরতে ফিরতে দেরি হয়। তারপর সেদিন ওই রাত 11টা-12টা নাগাদ বাড়ির সামনে পথ ধরে ফিরছি, এমন সময় মনে হলো রাস্তার পাশে আমার ঠিক পেছনের দিকটায় কার যেন হেঁটে যাওয়ার শব্দ শুনলাম। পেছনের দিকে তাকালাম, দেখলাম কেউ নেই। এত রাতে আমার বাড়ির ওই দিকে রাস্তাটা কিন্তু ফাঁকা থাকে। বুঝতে পারছেন, রাত 12টা মানে সবাই ঘুমিয়ে পড়েছে। চোর ডাকাতের ভয় আমার তেমন থাকে না, কারণ এই যে এই দেখুন, এই যে এইটা সঙ্গে করে রাখি, এটা লাইসেন্স করা আছে। তেমন কোনো বিপদ বুঝলে রিভলভারটা বার করে দেখালেই হয়। বিপদের আগে দু একবার পড়েছি, রিভলভার চালাতে হয়নি, শুধু দেখাতেই কাজ হয়েছে। আমিও সঙ্গে সঙ্গে পকেটে রাখা রিভলভারটা শক্ত করে চেপে ধরলাম। বাইরে বার করে আনবো কিনা ভাবছি, এমন সময় কি মনে হতে পেছনের দিকে ঘুরে তাকালাম, আর ঠিক তখনই পেছন থেকে একটা ছুরি ছুটে এসে আমার পাশে একটা গাছের গায়ে গিয়ে লাগলো। একেবারে নিখুঁত লক্ষ্য, শুধু শুধু একটুর জন্য আমার পিঠে কিংবা কাঁধের কাছে এসে লাগেনি, পেছন থেকে ছুরিটা ছুঁড়ে দিয়েছিল। ছুরিটা গিয়ে গাছে বেঁধার সঙ্গে সঙ্গেই আমি রিভলভার বের করে পেছনের দিকে ঘুরলাম, চিৎকার করে বললাম, খবরদার, চুরি ডাকাতির মতলবে যদি এসে থাকো তাহলে কিন্তু মানে কেটে পড়ো, আমার কাছে কিন্তু রিভলভার আছে। চাঁদের আলোয় বোধহয় রিভলভারটা চকচক করে উঠল, কিন্তু কাউকে দেখতে পেলাম না। অথচ মনে হলো রাস্তার এক পাশ থেকে অন্ধকারে কে যেন সরে পড়েছে। রিভলভারটা সেদিকে তাক করে রেখেই বেশ খানিকক্ষণ এগিয়ে গেলাম বাড়ির দিকে, অর্থাৎ ওই উল্টো মুখে। বয়স আমার 60-এর কাছাকাছি হয়েছে বটে, তবে এখনো শরীর শক্ত রয়েছে। সকালের দিকে হাঁটতে বেরোই, তাছাড়া সন্ধ্যের দিকে বাড়ির কাছাকাছি রামহরির সঙ্গে এখানে ওখানে হাঁটাহাঁটি করি। রামহরি বেটা ওই সকাল সকাল উঠতে চায় না। সকালে আমার বৌমা, ভালো কথা, আমার ওই ভাইপোর নাম হলো নিশিকান্ত, আর ভাইপোর স্ত্রীর নাম হলো রমা। রমা কিন্তু সকাল সকাল উঠে পড়ে। তো সেদিন রাতের বেলা এমন একটা ব্যাপার ঘটে যাওয়ায় প্রথমে তেমন কিছু মনে করিনি, ভাবলাম চুরি ডাকাতি কিছু একটা হতে পারে। কিন্তু আমার উকিলের সাথে যখন এই ব্যাপারটা নিয়ে কথা বললাম, তখন সেই আমায় প্রথম ব্যাপারটা বলল। কি ব্যাপার? আমার পেছনে কোনো লোক লেগে থাকতে পারে আমায় খুন করার জন্য, কিন্তু আমায় খুন করে কার কি উদ্দেশ্য সাধন হবে সেটাই তো বুঝতে পারলাম না। দেখুন, আপনার অর্থ সম্পত্তির পরিমাণ নেহাত কম নয়, তা আপনি নিজেই বলেছেন। তাছাড়া আপনার উকিল যখন আপনাকে এই ব্যাপারে সাবধান করেছেন, তখন ব্যাপারটা আপনার দেখা দরকার। আপনার ভাইপো থেকে শুরু করে আপনার কাজের লোক, আপনার আশেপাশের ব্যবসাপত্রের বন্ধুবান্ধব, সকলকেই কিন্তু সন্দেহের আওতাতে রাখা যায়। আচ্ছা, এমন কিছু হয়েছে যে সম্প্রতি কাউকে অনেকগুলো টাকা পয়সা আপনি ধার দিয়েছেন? না মঙ্কেশবাবু, ওই কাজটি আমি করি না। আর কাজ করলেও রসিদ লিখি কিংবা কোনো কিছু বাঁধা রেখে তারপরে টাকা দিয়ে থাকি। হ্যাঁ, অর্থাৎ টাকা ফেরত না দিলে সেটা ফেরত পাবে না। কিন্তু সম্প্রতি বেশি পরিমাণে টাকা কাউকে ধার দিয়েছি বলে তো মনে পড়ে না।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই আমার যে উকিল বন্ধু বললাম, সে একটি বিপদে পড়েছিল মানে আইনি সমস্যা। হ্যাঁ হ্যাঁ, উকিলের আইনি সমস্যা। তার টাকার অভাব নেই, কিন্তু আমি যেচে পড়ে তাকে সেই সমস্যায় খানিকটা আর্থিক সাহায্য করেছিলাম। ধার দেওয়া নয়, তবে এটা আমাদের মধ্যে চলতেই থাকে। আপনার এই উকিল বন্ধুটি যে আর্থিকভাবে বেশ সচ্ছল, সে কথা আপনার কেন মনে হয়? বাহ, মনে হবে না? আরে আমার ওই উকিল বন্ধু সর্বেশ্বর বাবু এবং আমি দুজনে মিলে তো একটা ছোটখাটো ব্যবসা চালাই। ব্যবসাটা একটু অন্য ধরনের, মানে ওই অ্যান্টিক জিনিসপত্র কেনা বেচার ব্যবসা। তবে তার জন্য আলাদা লোক আছে। তাতে দুজনেরই সমান সমান টাকা যেমন জমা করি, তেমনি উঠেও আসে। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর গৌরমোহনবাবু আবার বলতে লাগলেন, দেখুন, মৃত্যুকে আমি বড় ভয় করি। হ্যাঁ, এখনো তো বেশ কিছু বছর বাঁচবো, তাই না? তাছাড়া এখন হলো আমার ওই সুখের সময়। কাজকর্ম নেই, ঘুরে বেড়াও খালি। জমানো টাকা আর ওই ব্যবসার টাকা থেকেই আমার চলে যাবে। তাছাড়া আমি মারা পড়লে আমার ভাইপো যদি সম্পত্তি ঠিকঠাকভাবে পায়, তাকেও আর ফিরে দেখতে হবে না। হ্যাঁ, ঠিক করেছি, রামহরি আর সরলাকান্ত এদের দুজনকেও আমি ভালোভাবে চালাবার মতো টাকা পয়সা দিয়ে যাব। আর তাছাড়া এই শহরে আমার দু একটা বাড়িও আছে, তার মধ্যে একটা বাড়িতে ওদের থাকার ব্যবস্থা করে দিয়ে যাব। অবাক হয়ে গেলাম গৌরমোহনবাবুর কথা শুনে। অর্থ থাকলে মানুষের চরিত্র এবং ব্যক্তিত্বের সামান্য পরিবর্তন আসে, কিন্তু এই ভদ্রলোকের এমন কোনো পরিবর্তন হয়েছে বলে তো আমার মনে হয় না। নাহলে বাড়ির কাজের লোকেদের জন্য অর্থ এবং বাড়ির চিন্তা যিনি করে রাখতে পারেন, তাকে নেহাত কিপ্টে কিংবা শুধু অর্থ উপার্জনকারী মানুষ বলে মনে করা যায় না। দেখুন, এই ব্যাপারটা ভালো করে বুঝতে হলে আমায় একটু খোঁজ খবর করতে হবে। তার জন্য সময় লাগবে। আসলে আপনার চারিদিকে এত মানুষ রয়েছে, তার মধ্যে কে আপনার শত্রু আর কে আপনার বন্ধুর ছদ্মবেশে কার মনে শত্রু মনোভাবাপন্নতা রয়েছে, সেটাও তো দেখা দরকার। আপনি আপনার মতো কাজ করুন। তবে হ্যাঁ, আমি যে আপনার কাছে এসেছিলাম এবং আপনার সাহায্য চেয়েছি, এই কথাটা বাইরে যেন কেউ জানতে না পারে। নাহলে আবার সকলে ভাববে গৌরমোহন বাবু ভয় পেয়েছে। ভয় পেয়েছে, আর তাতে না আমার সমস্যাটা বাড়বে। বুঝতে পারছেন? গৌরমোহনবাবু তার বাড়ির ঠিকানা এবং তার বাড়ির ফোন নাম্বার লিখে দিলেন। টেলিফোন তার ঘরেই থাকে। উঠে যাওয়ার আগে খামের কথাটা উনি আরও একবার মনে করিয়ে দিলেন। খামের মধ্যে 10 টাকার 10টা নোট রয়েছে। ব্যোমকেশ সেটা একবার দেখে ড্রয়ারের কাছে তুলে রাখল। তারপর বলল, অন্য কোনো কারণে যদি ভদ্রলোক ভয় পেয়ে থাকেন, তাহলে ব্যাপারটা আলাদা ছিল অজিত। কিন্তু তার উপর আক্রমণ হয়েছে, তার প্রাণ নাশের আশঙ্কা যখন রয়েছে, তখন ভদ্রলোকের ব্যাপারটা দেখা দরকার। আর একটা ব্যাপার আমার মনে হচ্ছে ব্যোমকেশ, দেখো, ভদ্রলোকের যে সমস্ত চিন্তাভাবনা, মানে তিনি এই সমস্ত নিয়ে যে ভেবেছেন, তা কিন্তু বেশ ভালো। তবে ভদ্রলোক যদি উইল না করে মারা যান, সেক্ষেত্রে কি তার সম্পত্তি তার ভাইপো পেতে পারে? পেতে পারত, যদি না উকিলের কাছে গৌরমোহন বাবুর লিখিত মুছ লেখা থাকত। সেখানে তো স্পষ্ট করেই তিনি লিখে রেখেছেন যে তিনি যদি হঠাৎ করে, মানে কোনো অজ্ঞাত কারণে কিংবা অপঘাতে মারা যান, তাহলে আলাদা। কিন্তু যদি খুন হয়ে থাকেন, সেক্ষেত্রে সম্পত্তির বেশি পরিমাণটাই তার ভাইপো পাবে না। এই কথাটা তার ভাইপো জানে কি না, সে কথাই তো জানা হলো না। যদি না জেনে থাকে, যদি না জেনে থাকে, তাহলে তার ভাইপো এ কাজটা করতে পারে। তার মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি সে পাবে ভেবে, কিন্তু ভদ্রলোক তো সব তাকে দিয়েই রেখেছেন, ব্যবসাপত্র থেকে শুরু করে সব কিছু। তাহলে শুধু শুধু গৌরমোহনবাবুকে এত তাড়াতাড়ি সরিয়ে দিয়ে সেই সম্পত্তি নেওয়ার কথা সে ভাবতে যাবেই বা কেন? আরেকটা ব্যাপার দেখেছ, ভদ্রলোকের ভাইপোর স্ত্রী মানে রমার ওপরেই বেশি বিশ্বাস করেন বলেই তো মনে হলো। তার ব্যাপারে তিনি বেশি কিছু বলবেন না, এক কথায় তাকে ভালো বলেই প্রতিপন্ন করলেন। এক্ষেত্রে তার ভাবনা আর আমাদের ভাবনা একরকম নাও হতে পারে, কি বলো? বুঝতে পারলাম যে ব্যোমকেশের মাথায় এখন সমস্ত চরিত্রটাই ঘুরছে। অথচ এই কেসে গৌরমোহন বাবু ছাড়া বাকি যাদের কথা তিনি বললেন, এমনকি উকিল সর্বেশ্বর বাবু পর্যন্ত, সকলকেই সে সন্দেহের চোখে দেখতে শুরু করবে এখন থেকে। তাই বললাম, এখন থেকেই সবাইকে। আমার কথাটা শেষ হলো না। ঠিক তখনই বাইরের রাস্তার দিক থেকে একটা আর্তনাদ ভেসে এলো। আমি আর ব্যোমকেশ মিলে দুজনেই তাড়াতাড়ি নেমে গেলাম সিঁড়ি দিয়ে। আর ঠিক তখনই নিচে দাঁড়িয়েছিল পুটিরাম। সেও দৌড়ে গেল। বৌঠান বাড়িতে নেই, সে দাদার বাড়িতে গিয়েছে 2 দিনের জন্য। তার দাদার শরীর ভালো নেই,
এই অবস্থায় ব্যোমকেশ তাকে যেতে বারণ করতে পারেনি, অথচ ব্যোমকেশে যাওয়ার কথা থাকলেও সেক্ষেত্রে ব্যোমকেশ খুব সুন্দরভাবেই এগিয়ে গিয়েছে, আর এমন তাড়াহুড়োর মাথায় বৌঠানও সেটা নিয়ে আর জোড়াজুড়ি করেনি। আমরা যখন রাস্তার কাছে গিয়ে পৌঁছলাম, দেখতে পেলাম ঘোড়ার গাড়ির গাড়োয়ান ঘোড়ার গাড়ির কাছে এসে গৌরমোহন বাবুকে নামাচ্ছেন আর বলছেন, তখন থেকেই দেখছিলাম লোকটা গাড়ির চারিদিকে মাঝে মাঝে ঘুরঘুর করছিল, কিন্তু এমন একটা যে মতলব করেছে সে আর কি করে বুঝবো। আরে কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও! তার চিৎকার করার প্রয়োজন ছিল না। আমরা এগোতেই রাস্তা থেকে আরও কয়েকজন লোক সেদিকে এগিয়ে এলো। দেখলাম ছুরিটা ভদ্রলোকের ঠিক বুকের কাছে নয়, কাঁধের কাছে এসে গেঁথে রয়েছে। ধারালো লম্বা ছুরিটা ভালোভাবে ভালো জায়গায় পড়লে ইহলীলা সাঙ্গ হয়ে যেত গৌরমোহন বাবুর। তিনি ভীষণ ভয় পেয়েছেন। ব্যোমকেশ তাড়াতাড়ি এগিয়ে গিয়ে একটা রুমাল দিয়ে ছুরিটা তার কাঁধের কাছ থেকে সরিয়ে ফেলল। গলগল করে রক্ত বেরোতে লাগলো সেখান থেকে। গৌরমোহন বাবুকে ধরাধরি করে কাছেই একটা ছোট্ট ডাক্তারখানাতে নিয়ে যাওয়া হলো। ততক্ষণে ভদ্রলোক জ্ঞান হারিয়ে ফেলেছেন। কাঁধের কাছে ক্ষতটা ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি বেশ ভয় পেয়েছেন বলেই মনে হলো। ব্যোমকেশের দিকে তাকিয়ে হাত জড়ো করে বললেন, ব্যোমকেশ বাবু, মানে দিনে দুপুরে এমন ভাবে যে ছুরি চালাতে পারে, সে যে আমায় রাতের অন্ধকারে মারতেই পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ব্যোমকেশ বাবু, আপনি আমায় বাঁচান। একটু আগে গৌরমোহনবাবু নিজের বলা কথাগুলোই হয়তো ভুলে গিয়েছেন। তিনি চাননি যে তার কথাগুলো সকলে জানতে পারে, কিন্তু এমন বিপদের অবস্থায় তিনি সবার সামনেই ব্যোমকেশের কাছে সাহায্য চাইলেন। ব্যোমকেশ শক্ত চোখে তাকিয়েছিল। তার কাঁধে কাপড়ের ব্যান্ডেজের দিকে তাকিয়ে বলল, আপনি চাইলে এখনই আপনার বাড়িতে পুলিশের ব্যবস্থাটা করতে পারি। কয়েকটা দিন বাইরে আসা যাওয়াটা একটু কম করবেন, কিন্তু তাতে এই অপরাধী সাবধান হয়ে যেতে পারে। অপরাধীকে হাতে নাতে ধরতে গেলে তার মুখোমুখি হওয়াটা প্রয়োজন। চলুন গৌরমোহনবাবু, আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। চলো অজিত, জামাটা বদলে গৌরমোহনবাবুর বাড়ি থেকে একবার ঘুরে আসি। এত তাড়াতাড়ি যে ভদ্রলোককে বাড়িতে যেতে হবে সে কথা কিন্তু আমরা ভাবিনি। এখন কি আর করা যাবে? ভদ্রলোককে নিয়ে ঘোড়ার গাড়িতে উঠেই আমরা রওনা দিলাম গৌরমোহনবাবুর বাড়িতে। কি হয়েছে কাকাবাবু? আপনার এমন অবস্থা কেন? গৌরমোহনবাবু কিছু বললেন না। এদিকে আমাদের বাড়িতে ঢোকার আগেই রামহরি এসেছিল। সরলাকান্ত রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে। গৌরমোহনবাবুর ভাইপো নিশিকান্ত এ বাড়িতে নেই, ব্যবসার কাজে বাইরে বেরিয়েছে। তার ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। গৌরমোহন বাবুর ঘরে তাকে ফিরিয়ে দেওয়া হলো। সেখানেই রইল রামহরি। এদিকে সরলাকান্ত তার সেবার ব্যবস্থা করতে লাগলো। এই ফাঁকে আমি আর গৌরমোহন বাবুর ভাইপোর স্ত্রী রমার সঙ্গে পাশের ঘরে গিয়ে বসলাম। ব্যোমকেশ আজ সকালের ঘটনাটা ছোট করে তাকে বিস্তারিতভাবে বলল। দেখুন, আমায় হয়তো চিনবেন না, আমি ব্যোমকেশ বক্সী। এ কি বলছেন ব্যোমকেশবাবু? আপনাকে চিনব না? আপনার নাম আমি অনেক শুনেছি। আমার বাড়ি তো নৈহাটির কাছে। আপনার কেসের ব্যাপারে আমি অনেক শুনেছি। তাছাড়া আমি খানিকটা লেখাপড়াও করেছি। ইনি অজিতবাবু তো? অজিতবাবুর লেখা আপনার কেসের ব্যাপারে আমি বেশ কয়েকটা বই পড়েছি। আমিও খুশি হয়ে বললাম, সম্প্রতি আরও একটা বই আসতে চলেছে রমাদেবী। আশা করব সেটাও পড়ে আমাকে জানাবেন কেমন লাগলো। ব্যোমকেশ আমার দিকে কটমট করে তাকালো। আমি চুপ করে যেতেই রমাদেবী বললেন, আমার আগে সন্দেহ হয়েছিল। সেদিন যখন কাকাবাবু বাড়ি ফিরে এলেন তখন আমি জেগেই ছিলাম। উনি বাড়িতে ফিরে এলেও ক্লান্ত হয়ে পড়েছিলেন, এই বলে তো শুয়েও পড়লেন। তখন প্রায় ওই রাত 12টা। রবিবার দিন যে কাকাবাবু এত কেন দেরি করে বাড়ি ফিরে আসেন সে কথা আমি জানি না। কতবার বারণ করেছি, যদিও আমি এ বাড়িতে নতুন। বেশি কিছু বললে হয়তো কাকাবাবু আবার খারাপ মনে করতে পারেন, বুঝতেই তো পারছেন। তার মানে প্রত্যেক রবিবার উনি দেরি করে ফেরেন। আর অন্যান্য দিনগুলোতেও কি এমন? না ব্যোমকেশবাবু, অন্যান্য দিনগুলোতে কাকাবাবু কিন্তু এত দেরি করেন না। তাছাড়া ওনার মুখেই শুনেছি কাকাবাবুর আগে মদ পানের অভ্যেস ছিল, কিন্তু এখন তো সেসব নেই। একটু সিগারেট খান, তবে সেটাও এখন কমিয়ে ফেলেছেন। শরীর সম্পর্কে তিনি বেশ চিন্তিত। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েন, রাতেও দেরি করেন না। আর এই বয়সেও কিন্তু খাওয়া দাওয়া তিনি বেশ বাছাই করেই করেন। রাতের বেলাও বেশি খান না। মানে বলতে পারেন কাকাবাবু কিন্তু নিজের সম্পর্কে অনেকটাই সচেতন। রাতে ঘুমোতে ঘুমোতে কাকাবাবুর ঠিক কটা বাজে? এমনি দিন হলে তো বাড়িতে 8টার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যায়। আমরা শুয়েও পড়ি। তখন কাকাবাবুর ঘুমোতে ঘুমোতে ওই বড়জোর 10টা কিংবা তার আগেই। আর ঘুমোবার আগে কাকাবাবুকে রামহরিদা 1 গ্লাস দুধ দিয়ে আসে।
দুধ দিয়ে আসার পর কাকাবাবু দরজা বন্ধ করে দেন। তারপরে উনি ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে কিন্তু আবার সবার আগেই উনি উঠে পড়েন। বাইরে ছোট যে বাগান মতো দেখছেন, ওইখানে হাঁটাহাঁটি করেন সকালে। তারপর একটু রোদ উঠলে ওই বাইরে একটু রাস্তায় হাঁটতে যান। আশ্চর্য, যে লোক প্রতিদিন সকালে উঠে পড়ে, 10টার মধ্যে দরজা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ে, সে রবিবার এত দেরি করে কেন? আচ্ছা, গৌরমোহন বাবুর সঙ্গে বাইরে থেকে কেউ দেখা করতে আসে? আমি তো দেখিনি, বরং ওনার সঙ্গেই দেখা করতে আসে অনেকেই। ওনার কথা তো আপনারা শুনেছেন। উনি সারাদিন ওই ব্যবসাপত্রের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকেন। সেই সকালেই বেরিয়ে পড়েন, আর ফিরতে ফিরতে কখনো তো বিকেলও হয়ে যায়, আবার কখনো রাতও হয়ে যায়। কাকাবাবুর তার সাথে ব্যবসা করতে দায়িত্ব নিয়ে উনি নিশ্চিন্ত হয়েই থাকতে পারেন না। সেই জন্যেই তো তিনি নিজের হাতে সব কিছু তুলে নিয়েছেন। তবে এতে কাকাবাবু খুশিই হয়েছেন। এমন কারোর উপরে আপনার সন্দেহ হয় যে গৌরমোহন বাবুকে খুন করার চেষ্টা করতে পারে? ওনার মুখে শুনেছি, যখন ব্যবসাপত্র নিয়ে দেখাশোনা করতেন তখন নাকি অনেক সবার সঙ্গে বেশ ভালোভাবেই মিশতেন। টাকা পয়সার জন্য কখনো জোর ঝামেলা কিংবা কারোর সাথে কোনো বিবাদের কথাও শুনিনি। তবে উনি কিন্তু একটু উল্টো, মানে ব্যবসাপত্রে একটা টাকার এদিক ওদিক কখনো হাত দেন না। কাকাবাবুর নিজের টাকা, অথচ এলোমেলো খরচ করলে উনি রেগে যান। মাঝে মধ্যেই কাকাবাবুর টাকার দরকার হয়ে পড়ে। সে টাকা যে কেন দরকার হয়, কোথায় যায়, সেটা কেউ জানে না। এই কথাটা আমিও শুনেছি। ব্যোমকেশ কিছুক্ষণ চিন্তিত মুখে বসে রইল। একটু পরে পাশের ঘর থেকে সরলাকান্ত বেরিয়ে এলো। বলল, বৌদিমণি, বড়বাবু বললেন ওনাদের দুপুরের খাবারের ব্যবস্থা করতে। ওনারা যখন এসেছেন তাহলে না খেয়ে এখান থেকে যেন পাঠানো না হয়। এই না না, আমরা অন্য একটা সময় আসব। আজ একটু কাজ রয়েছে, ওনাকে একটু পৌঁছে দেওয়ার জন্য এসেছিলাম। নিশিকান্ত বাবুর সঙ্গে দেখা হলে ভালো হতো। আচ্ছা সরলাকান্ত, তুমি এই বাড়িতে কতদিন আছো? তা বাবু অনেক দিন হলো, কম করে 10 বছর তো হবে। কলকাতায় এসেছিলাম কাজের খোঁজে। তারপর একটা দোকানে এই বড় বাবুর সঙ্গে দেখা হয়ে গেল। আমাকে বলল, কি কাজ করতে পারিস বল। আমি বললাম, আমি তো রান্না বান্নার কাজ করতাম লোকের বাড়িতে। আমি ব্রাহ্মণ ঠাকুরের কাজ করেছি 2-1 জায়গায়। কলকাতায় এসে সুবিধা করে উঠতে পারছি না। তা বাবু আমায় রান্নার জন্য নিয়ে এলেন। তখন তো এখানে শুধু রামহরি আর বাবুই থাকতো। ছোট বাবু তো এখানে এলেন আমার বাসার আরও বছর 2 পর। রাতের বেলা তোমার বাবু 10টার মধ্যে শুয়ে পড়ে? রামহরি 10টার আগেই তাকে দুধ দিয়ে আসে। সেই দুধ খেয়ে সে দরজা বন্ধ করে দেয়। রাতে বাবুর জেগে থাকার অভ্যেস আছে। বইপত্র মাঝে মাঝে পড়ে, তাও বেশিক্ষণ নয়। ওই 10টার আগেই এই বাড়ির সমস্ত আলো বন্ধ হয়ে যায়। আর যেদিন বাবু দেরি করে বাড়ি ফেরে সেদিন? সরলাকান্ত যেন এইবার মুখ তুলে তাকালেও রমাদেবীর দিকে তাকালেও কিছু বলল না। সরলাকান্ত বলল, আগে কিন্তু বাবু এমন করতেন না জানেন। আবার 2-3 বছর ধরেই এমন চলছে। রবিবার করে উনি কোথায় যেন যান। আগে ওই দিন মাঝে মাঝে মদ তো খেতেন, তবে এখন আর খান না। বাবুকে অনেক বললেও সে ব্যাপারে বাবু কোনো কিছুই বলেন না। ছোটবাবু 2-1 বার একটু বকাবকি করার চেষ্টা করেছিল, তাতে ফল হয়েছিল উল্টো। সেই একবারই বড়বাবুর সঙ্গে ছোটবাবুর ঝগড়া হতে আমি দেখেছিলাম। আসলে উনি কখনোই কাকাবাবুর মুখের ওপরে কোনো কথা বলেন না, কিন্তু রবিবার অত দেরি করে ফেরা ফাঁকা পথে, তার উপর আবার একা একা, আবার গলায় হাতে সোনা, বুঝতেই তো পারছেন। সেই অবস্থা নিয়ে একবার কাকাবাবুর সঙ্গে ওনার একটা ছোটোখাটো কথা কাটাকাটি হয়েছিল। এই সময় রামহরি সরলাকান্ত দুজনে মিলেই ওদের থামিয়ে দিয়েছিল, যেটা হয় আর কি। পরে অবশ্য সকালবেলা উনি কাকাবাবুর কাছে ক্ষমা চান। কাকাবাবু এইভাবে কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছিল, কিন্তু রবিবারের ব্যাপারে উনি কাউকেই কিছু বলতে চান না। মনে মনে আশ্চর্য লাগলো। গৌরমোহনবাবুর সমস্ত কিছুই ভালো বলে মনে হচ্ছিল, কিন্তু এখন যেন আস্তে আস্তে মনে হচ্ছে এই ভালোর ভেতরেও কিছু একটা ব্যাপার আছে। ওই যে ব্যোমকেশ বলেছিল অপরাধ তত্ত্বের কথা, অপরাধীর মনের ভেতরে এমন অনেক কিছুই থাকে যেগুলো আমরা সহজে দেখতে পাই না। ঠিক তেমনভাবে গৌরমোহনবাবুর মনের ভেতরেও হয়তো কিছু আছে। এমন সময় গৌরমোহনবাবু ভেতর থেকে ডাকলেন, রমা, রমা, আরে ব্যোমকেশ বাবুকে একবার ভেতরে নিয়ে এসো। আমরা উঠে পড়লাম।
ভেতরে গিয়ে দেখি বিছানায় হেলান দিয়ে বসে রয়েছেন গৌরমোহনবাবু। এতক্ষণ ঘরের ভেতরটা ভালো করে দেখবার সুযোগ কিংবা মনের ইচ্ছে কোনোটাই হয়নি। এইবার দেখলাম ঘরের চারপাশে শৌখিনতার আভাস থাকলেও বেশ দামি জিনিসপত্রও রয়েছে। ঘরের দেওয়ালে হাতে আঁকা ছবি ঝুলছে, টেবিলের কাছে পাথরের ফুলদানিতে নতুন ফুল। ঘরের ভেতর ছিমছাম পরিবেশ। একটা বইয়ের আলমারি, একটা জামাকাপড় রাখা ছোট আলনা, একটা রাইটিং ডেস্ক টেবিল এবং দেওয়ালের কাছে একদিকে লম্বা মতো একটা টেবিল, আর তার উপরে দুটো পাথরের মূর্তি। তবে ঘরের ভেতরটা বেশ ছিমছাম এবং সুন্দর করে গোছানো। এখানে একটা কথা বলে রাখা দরকার, গৌরমোহনবাবুর বাড়িটা কিন্তু দোতলা, মানে একতলায় অনেকগুলো ঘর রয়েছে আর দোতলায় মাত্র একটাই ঘর। সে ঘরটা পরে শুনলাম ব্যবহার করা হয় না, বন্ধই থাকে। বড় ছাদ, বাড়ির চারপাশে মাঝারি আকারের বাগান রয়েছে। ভেতরে ঢোকার জন্য ইট বসানো পথ, ছোটর মধ্যে হলেও ভারী সুন্দর করে বাড়িটা তৈরি করা হয়েছে। নিচের দিকের ঘরগুলো পরপর গৌরমোহনবাবু, নিশিকান্তবাবু, রমাদেবী এবং আরেকটা ঘরে রামহরি ও সরলকান্ত একসঙ্গে থাকে। শেষের দিকে রয়েছে আরও একটা ঘর, আর তাছাড়া রয়েছে রান্নাঘর এবং একপাশে বাড়ির বাইরে আলাদা করে বাথরুমেরও ব্যবস্থা রয়েছে। জলের কল, ভেতরে বাইরে ইলেকট্রিসিটি, এমনকি টেলিফোনের লাইন সব কিছুই রয়েছে। বাড়ির বাইরে দেওয়ালের কাছে ছোট্ট একটা পোস্ট বক্স পর্যন্তও লাগানো। সেখানে গৌরমোহনবাবুর নামটাই প্রথমে চোখে পড়েছিল, GM চক্রবর্তী। ঘরে ঢুকতেই দেখলাম গৌরমোহনবাবুর মুখটা কেমন যেন শুকিয়ে এসেছে। চশমাটা খুলে তিনি টেবিলের ওপর একটা বাক্সের মধ্যে রেখেছেন। ব্যোমকেশবাবু, সব কিছুই তো দেখলেন। এইবার বলুন আমি কি করব? ঘরের মধ্যে তো এমনভাবে ওই ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকতে পারবো না। আমি ঘর থেকে বাইরে না গেলে আমার প্রাণ হাঁপিয়ে উঠবে, হাঁপিয়ে উঠছে। একসময় ব্যবসার জন্য এখানে ওখানে হিল্লি দিল্লি করে বেরিয়েছি। দেখুন গৌরবাবু, একটা কথা, রবিবার দিন আপনি ঠিক কোথায় যান সেটা যদি আপনি অন্তত আমায় খুলে না বলেন, তাহলে কিন্তু এই কেসটা আমি হাতে নিতে পারবো না। ব্যোমকেশের মুখে কথাগুলো শুনে গৌরমোহনবাবুর মুখের ভাবটা কেমন যেন হয়ে গেল। তিনি একে একে রমাদেবী, সরলকান্ত, রামহরি, এমনকি আমারও মুখের দিকে তাকালেন। আমরাও তার দিকে তাকিয়েছি। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখন ব্যোমকেশবাবু, ব্যাপারটা আসলে একটু ব্যক্তিগত, তাই আজ পর্যন্ত সে ব্যাপারে আমি কাউকে কোনো কিছুই বলিনি। কিন্তু আমি আপনার খুনিকে ধরার জন্য চেষ্টা করছি, মানে যে আপনাকে খুন করার চেষ্টা করেছে। আর এই সমস্ত ব্যাপারে ছোট ছোট সব কিছুই আমাদের জানতে হবে। আপনি চাইলে বাকিদেরকে বলবেন না, কিন্তু আমায় এবং অজিতকে এই ব্যাপারটা জানাতেই হবে। কারণ অজিত এবং আমি দুজনেই কিন্তু এই কেসে সমানভাবে কাজ করব। গৌরমোহনবাবু কিছুক্ষণ ভেবে নিয়ে ঘর থেকে সকলকে চলে যেতে বললেন। আমি এবং ব্যোমকেশ পাশাপাশি বসে রয়েছি। এরপর গৌরমোহনবাবু বললেন অন্য এক গল্প। 3 বছর আগের কথা। একদিন একটা কাজ ছেড়ে ফিরে আসছি, তখন নিশিকান্ত আমার কাছে আসেনি। হ্যাঁ, ও আরো বছরখানেক পরে এসেছিল। একটা দোকানের কাছে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজবো না বলে অপেক্ষা করছি। এমন সময় দেখি সেখানে পথের পাশে রাস্তার ওপরেই বলতে গেলে এক স্ত্রীলোক বসে আছে। মাথায় রুক্ষ চুল, কোনো রকমে তার ওই 3-4 বছরের বাচ্চা মেয়েটিকে সামলানোর চেষ্টা করছে। আমি একটুখানি চুপ করে থেকে কিছু বলবো না বলে ভেবেছিলাম। তারপর স্ত্রীলোকটি কেঁদে উঠল প্রায়। হ্যাঁ, মানে আমার পায়ে ধরার মতো অবস্থা। বলল, দয়া করুন বাবু, দয়া করুন, কিছু টাকা দিন বাবু। আমি আর আমার মেয়েটা 2 দিন ধরে কোনো কিছু খাইনি বাবু। দয়া করুন বাবু। দেখুন, এমন দৃশ্য আমাদের এই কলকাতা শহরে অনেক দেখা যায়। আসলে কি বলবো বলুন তো, মানুষ যেভাবে কুকুর বেড়ালের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর অনাহারে বিনা চিকিৎসায় মারা যায়, তাতে দেখে মাঝে মাঝে বড় কষ্ট হয়। তার জন্যই হাসপাতালটা বানাবার কথা ভেবেছি। তবে দান ধ্যান করার কথা, কিন্তু ওই মন্দির টন্দির এসবের জন্য টাকা পয়সা দিতে আমার ভীষণ আপত্তি। মন্দিরের টাকা পয়সা মানুষের কাজে লাগে না, তাতে কোনো লাভই নেই। কিন্তু একজনকে দান ধ্যান করলে কিংবা টাকা পয়সা দিলে দানি হিসেবে নাম হয়ে যাবে। হ্যাঁ, তখন ব্যবসাপত্র মাথায় উঠবে। তাছাড়া এই সমস্ত জায়গায় খুবই হিসেব করে সবকিছু করতে হয়। একবার ভুল পা ফেললেই বিপদ। কিন্তু সেদিন যে কি হলো, বৃষ্টিতে দুজনেই ভিজেছে, ঠকঠক করে কাঁপছে। আমার কেমন যেন মায়া হলো।
সামনের দোকান থেকে খাবার কিনে ওদের জন্য দিলাম। তারপর কি মনে হতে বললাম, আমার সঙ্গে যাবে? হুম, আপনি টাকা দিয়েছেন বাবু, আপনি খেতেও দিয়েছেন, আপনি ভগবান, কিন্তু আমায় এমন কথা বলবেন না আপনি বাবু। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। ব্যোমকেশবাবু, আমি তাকে তেমন কোনো কথা বলতে চাইনি, আশা করি আপনি বুঝতে পারছেন। ব্যোমকেশ কিছু না বললেও শুধু মাথা নাড়ালো, আর আমি মনে মনে ভাবতে লাগলাম যে এই ঘটনার পরিসমাপ্তিটা কোথায়। কিছুক্ষণ পরেই তাকে আসল কথাটা বোঝাতে পারলাম। সে আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনি আপনি আমায় আপনার বাড়িতে নিয়ে চলুন বাবু, আমি বাড়ির সব কাজ করে দেব। আমার আমার আর আমার মেয়েটাকে একটু একটু খেতে দিলেই হবে বাবু, একটু খেতে দিলেই হবে। এরপর গৌরমোহনবাবু যা বললেন তার একটা এইরকম। প্রথমে তাকে আমি বাড়িতে নিয়ে এলাম। রামহরি এবং সরলকান্ত একটু অস্বস্তি বোধ করছিল, কিন্তু পরে বুঝতে পারলাম যে ব্যাপারটা ঠিক হচ্ছে না। নানা লোকে নানা কথা বলবে। 2-3 দিনের মধ্যেই বাচ্চা মেয়েটির মুখে হাসি ফুটল, ভারী মিষ্টি মুখ। স্ত্রীলোকটির নাম ছিল কুসুম, আর তার বাচ্চা মেয়েটির নাম সে দিয়েছিল চম্পা। মেয়েটি তখনই কথা বলতে শিখেছে মোটামুটি। সে সারা বাড়িতে ঘুরে বেড়াতো আর এটা ওটা বলতো। ধীরে ধীরে রামহরি এবং সরলাকান্তের ভীষণ ন্যাওটা হয়ে গেল। ওরাও তো একা মানুষ, অনেকদিন হলো সংসার ছেড়েছে। কুসুম এখানে বেশি দিন থাকতে চাইল না। একদিন বলল, বাবু বাবু আমি আর এখানে থাকতে চাই না একদম। বাজারে গেলে বাইরে বেরোলে লোকেরা নানা কথা বলে, আমি সেসব কথা শুনতে পারি না বাবু। গরিব হতে পারি বাবু, কিন্তু মান সম্মান তো আছে আমার নাকি। সেদিন বুঝতে পারলাম মহান হতে গিয়ে একটা ভুল করে ফেলেছি। সেদিন একটা বাড়ি ঘরের ব্যবস্থা করে কুসুম এবং চম্পাকে সেখানে নিয়ে গিয়ে তুললাম। কুসুম একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার কথা বলতে লাগলো, কিন্তু কি করি না পেরে ওই বাড়িতেই জায়গাটা কিনে ফেললাম। সেখানে একটা ছোট মুদির দোকান তৈরি করে দিলাম। কুসুম নিজেই তা চালাতে লাগলো। রায়পাড়ার কাছে নিচের দিকে যে বস্তির মতো জায়গাটা আছে, সেখান থেকে খানিকটা এগিয়ে গেলেই যেখানে একটু ভালো পাড়া শুরু হয়েছে, সেইখানেই দেখবে প্রথম দোকান। কুসুমের দোকান বলে সে জায়গাটি অনেকেই চেনে। প্রত্যেক দিন রবিবার আমি ব্যবসাপত্র দেখার জন্য বের হই। সবকিছু সেরে সেদিন দুপুরের দিকে গিয়ে উঠি কুসুমের বাড়িতে। কুসুম আর চম্পা সেদিন নিজের হাতে রান্না করে আমায় খাওয়ায়। দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলটা চম্পার সঙ্গে কাটিয়ে সন্ধ্যের দিকে আমি সেখান থেকে ফিরে আসি। ফিরতে ফিরতে একটু দেরি হয়ে যায়। ওখানে গেলে চম্পা আমায় কিছুতেই ছাড়তে চায় না, আমিও জোর করি না। ধীরে ধীরে যখন রাত 10টা বাজে তখন আমার ঘুম পেতে শুরু করে। বুঝতেই পারছো, রাত 10টায় আমার ঘুমানোর অভ্যেস। তখন একরকম জোর করেই কুসুম আমায় বাড়ি পাঠিয়ে দেয়। কুসুমকে আমি কখনোই খারাপ চোখে দেখি না ব্যোমকেশবাবু। কুসুম আমার কাছে মেয়ের মতোই। কুসুমের বয়স এত বেশি নয়, কত হবে এখন তার বয়স? ওই 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 40-এর কাছাকাছি। এতক্ষণ ধরে গৌরমোহনবাবু কথাগুলো বলতে বলতে তার চোখের কোণাটা জলে ভিজে এলো সামান্য। এবার উনি নাক টেনে চোখের জল মুছে বললেন, আপনাকে বলছিলাম উকিলবাবুর কাছে একটা সম্পত্তির ওই একটা খসড়া লেখা আছে, তাতে কুসুম এবং চম্পাকেও কিছু টাকা দেওয়ার কথা আছে, বুঝলেন? ব্যোমকেশ এতক্ষণ ধরে যা শুনেছে সেই ব্যাপারে যেন তার কোনো প্রশ্নই নেই, এমনভাবেই ও বলল। আচ্ছা, আপনার এই মুছ লেখার ব্যাপারটা কেউ জানে? মানে আপনার ভাইপো নিশিকান্ত বাবু কিংবা কুসুম, চম্পা, রমাদেবী, রামহরি, সরলাকান্ত, এদের মধ্যে কেউ, যে কোনো একজন কেউ? মানে ওই আপনার বন্ধু উকিল সর্বেশ্বর বাবু বাদ দিয়ে? কেউ জানে না, কেউ জানে না। প্রত্যেক রবিবার কিছু কিছু টাকা কুসুমের হাতে আমি দিয়ে আসি। দোকানটা করা হয়েছে যাতে কোনো রকমে সেটা থেকেই ওদের চলে যায়। কিছু কিছু টাকা চম্পার বিয়ের জন্য জমাতে বলি। তার কত আর বয়স, ওই 7-8 বছর। চম্পার বিয়েটা দিয়ে দিতে পারলে কুসুম নিশ্চিন্ত। ততদিন যদি বেঁচে থাকতে পারি তাহলে আর চিন্তা নেই। গৌরমোহনবাবু, আপনি যে সমস্ত কথা আমায় বলেছেন তার সব কথা যদি সত্যি হয়, তাহলে একটা কথা বলতে আমার কোনো বাধা নেই। আপনার মতো মানুষ আমি আমার গোটা জীবনে খুব কমই দেখেছি। আপনাকে যেভাবেই হোক আমি বাঁচাবো, আর আপনার পেছনে যে পড়ে রয়েছে তাকে আমি এত সহজে ছেড়ে দেব না। ব্যোমকেশের দিকে গৌরমোহনবাবু অবাক হয়ে তাকিয়ে রইল। আমরা আর কোনো কথা বললাম না। গৌরমোহনবাবু দুপুরের খাবারের জন্য অনুরোধ করেছিল, কিন্তু আমরা খেলাম না। তখনই সেখান থেকে বেরিয়ে চলে এলাম। ঘোড়ার গাড়িটিকে অপেক্ষা করতে বলেছিল আমাদের জন্য। ব্যাপারটা মিটিয়ে দিয়ে আমরা সেখান থেকে সোজা চলে এলাম বাড়িতে। তবে এই কেসের ব্যাপারটা যে এখানেই থেমে থাকবে না, সেটা আমি বেশ ভালো করেই বুঝতে পেরেছিলাম।
এরপর দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এর মাঝে বৌঠানের দাদার শরীর সুস্থ হয়ে যায়। সেও ফিরে এসেছিল। সেদিন সকালে ব্যোমকেশ উঠে কোথাও যেন বেরিয়ে পড়েছিল। আমায় চা দিতে এসে বৌঠান বলল, কি ব্যাপার বলো তো? ব্যোমকেশ যেন আজকাল একটু অন্য মনস্ক থাকে। সকাল সকাল উঠে কোথায় যেন বেরিয়ে গেল। এই দেখেছো, লেখার জন্য একেবারে ভুলেই গিয়েছিলাম। আরে তোমাকে তো বলতেই ভুলে গেছি, তুমি যখন ছিলে না, ব্যোমকেশের হাতে একটা কেস এসেছিল এই গৌরমোহন বাবুর ব্যাপারে। এরপর ওখান থেকে কেসের ব্যাপারে মোটামুটি একটা ধারণা করে বললাম। সমস্তটা শুনে বৌঠান বলল, কিন্তু গৌরমোহন বাবুকে খুন করতে চাইবে কে? যদি কেউ খুন করেও থাকে তাহলে তো তার মোটিভ থাকা দরকার, তাই না? আর এই ক্ষেত্রে মোটিভটা কি? আমার কিন্তু মনে হয় এই কেসের ব্যাপারে সবথেকে বড় মোটিভ হচ্ছে এই ভাইপো নিশিকান্ত এবং তার স্ত্রী রমা দেবী। তাকে দেখে অতিরিক্ত ভালো মানুষ বলে মনে হলো। তাছাড়া সে যে বুদ্ধিমান সেটা তাদের কথাবার্তাতেই বোঝা যায়। আরে দেখোই না, যদি কোনোভাবে গৌরমোহন বাবুকে সরিয়ে দেওয়া যায় তাহলে কোনো প্রকার একটু কষ্ট করলেই সমস্ত সম্পত্তি ওরা নিজের নামে করে ফেলতে পারে। যদিও ব্যাপারটা সহজ নয়, তবুও সম্ভাবনা তো একটা রয়েইছে। আর গৌরমোহনবাবু ভয় পেয়ে যদি উইল করে বসেন তাহলে তো হয়েই গেল। কিন্তু গৌরমোহন বাবুর সঙ্গে এই যে কুসুমের সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের ব্যাপারে তিনি কি সবটাই সত্যি কথা বলেছেন? আমার তো মনে হয় ব্যোমকেশ এই সমস্ত ব্যাপারেই খোঁজ খবর করছে। এখন না হলে 2 দিন পর সে জেনেই যাবে। সে এমনি এমনি বসে থাকার মানুষ নয়। তোমরা যা পারো করো গিয়ে, আমার এসব ভাল লাগে না। কোথায় কার কি হলো তাই নিয়ে খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, সারাদিন মাথায় তুলে বসে থাকবে। এর থেকে হাতে কেস না থাকাই ভালো। কথা বলতে বলতে বৌঠান রান্নাঘরের দিকে এগোতে লাগলো। আমি গলা তুলে বললাম, আরে তাহলেই হলো নাকি? তুমি তো নিজেই বলবে যে হাতে কেস নেই, চুপ করে বসে আছো গো। বৌঠান, পুরুষ মানুষের বিয়ের পরে সব দিকেই জ্বালা, কিছু করলেও জ্বালা, না করলেও জ্বালা। বৌঠান রান্নাঘর থেকেই জোরে উত্তর দিল, পুরুষ মানুষের জ্বালাটাই শুধু দেখলে, একবার বিয়ে করো না, তারপর বুঝতে পারবে আমাদের জ্বালাও কিন্তু কম নয়। ওই দেখো, বাইরে কে এলো বলে মনে হচ্ছে। পুটিরাম বাজারে গিয়েছিল, তাই আমাকে বেরোতে হলো। দেখি একতলায় এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। আমাকে দেখেই বললেন, নমস্কার ব্যোমকেশবাবু, আমি নিশিকান্ত। 2বার টেলিফোন করেছিলাম কিন্তু কিছুতেই পাওয়া যাচ্ছে না। নিশিকান্ত বাবু মানে ওই গৌরমোহন বাবুর ভাইপো? আরে আসুন আসুন আসুন। কিন্তু ব্যোমকেশ, কিন্তু ব্যোমকেশ তো আমি নই, আর ব্যোমকেশ তো বাড়িতেও নেই। আমার সঙ্গে কথা বলতে পারেন কেসের যে কোনো ব্যাপারে। নিশিকান্তবাবু ওপরে উঠে এলেন। আমি কিন্তু ভাবছিলাম হঠাৎ ভদ্রলোক এই সময় এখানে এলেন কেন। বউঠান নিশিকান্তবাবুর কথা শুনে চায়ের ব্যবস্থা করতে চলে গেল। আমি আর নিশিকান্তবাবু ব্যোমকেশের বসবার ঘরে এসে বসলাম। নিশিকান্তবাবু 2-একটা এলোমেলো কথার পর বললেন, দেখুন অজিতবাবু, আমার মনে হয় ব্যোমকেশবাবুকে আপনি বলবেন, মানে কাকাবাবুর কিন্তু শত্রুর অভাব নেই। ব্যবসাপত্র তো আমিই নাড়াচাড়া করি, তাতে বুঝতে পারি। তার সম্পত্তির পরিমাণটাও বেশ, আর সে কারণেই অনেকেই তার পেছনে শত্রুতা করতে পারে। এই কারণেই কি আপনি এখানে এসেছেন? ব্যোমকেশবাবুর কাছে আর একটা কথা জানতে চাইতাম, মানে যদি ব্যোমকেশবাবু এসব কিছু জেনে থাকেন, তাই আর কি। মানে কাকাবাবু কি কোনো উইল করেছেন? বেশ কিছুদিন আগে কাকাবাবু যে উকিলের কাছে যান, মানে সর্বেশ্বরবাবু, তার সঙ্গে বেশ কয়েকবার দেখা করেছিলেন। আমার মনে হয়েছিল তাতে উনি কি কোনো উইল করেছেন। দেখুন, আমার 3 কুলে কেউ নেই। বাবার মৃত্যুর পর মা ছিল, তারপর 3 বছর আগে মাও মারা গেলেন। মা মারা যাওয়ার পর কলকাতায় কাকাবাবু আছেন, খোঁজ পেয়ে চলে এলাম। এখন যদি কাকাবাবুর সম্পত্তি থেকে উৎখাত হয়ে যায় তাহলে আবার পথে বসতে হবে। আমার সঙ্গে রমাও পথে বসবে। দেখুন, কাকাবাবুর সম্পত্তি আমার চাই না, তার একটা হাসপাতাল তৈরি করার ইচ্ছে আছে, আমি তাতেই রাজি। অন্তত মাথা গোজার জন্য একটু যদি আমাকে জায়গা দেয় তাহলেই হবে। এই সময় আপনি এই সমস্ত ব্যাপারে কথা বলছেন নিশিকান্তবাবু? মানে আপনি বুঝতে পারছেন তো, আপনার কাকাবাবুর ওপর আক্রমণ হয়েছে। সেক্ষেত্রে আপনার বক্তব্য কিন্তু মোটিভ হিসেবে ধরা হবে।
ব্যোমকেশবাবুর নাম আমি অনেক শুনেছি অজিতবাবু। প্রথমে না চিনতে পারলেও এখন বুঝতে পারছি। আপনিই তো ব্যোমকেশবাবুর ব্যাপারটা লেখালেখি করেন, তাই না? যদিও রমাই বলেছিল, তবু কোনোদিন দেখিনি তো, তাই গুলিয়ে ফেলেছিলাম। ব্যোমকেশবাবু কখনো ভুল করতে পারেন না। তিনি আমার মোটিভ নিয়ে যাই ভাবুক না কেন, আমার নিজের মনে কিছু নেই। আমি কিংবা রমা কেউই কাকাবাবুর খারাপ চাই না, উল্টে ভালোই চাই। কিন্তু বুঝতে পারছেন, এই অবস্থায় যদি কিছু হয়ে যায়, তখন কাকাবাবুর সম্পত্তি কোথায় যাবে, কি হবে, তা তো আমরা কেউ জানি না। অন্তত মাথা গোজার জায়গাটুকু পেয়ে গেলে ওই সম্পত্তি আমার আর চাই না। একবার মনে হলো মুচলেকার কথাটা বলে দেখবো নাকি। সেটা কি নিশিকান্তবাবু জানেন, কিন্তু ব্যোমকেশের অনুপস্থিতিতে এমন একটা কাজ করা ঠিক হবে না। এদিকে নিশিকান্তবাবু তো কোনো ব্যাপার জানতেই এসেছেন, অর্থাৎ কথায় কথায় আমার কাছ থেকে যদি কোনো কিছু বার করে নেওয়া যায়। তাই ব্যাপারটা মনে মনে ভেবে বললাম, আপনি একটু অপেক্ষা করে যান। ব্যোমকেশ যদি আসে তাহলে ব্যোমকেশের সঙ্গেই কথা বলে নেবেন। কিন্তু আপনি তো ব্যবসার কাজে সকালে বেরিয়ে পড়েন, সেটা আপনার স্ত্রী এবং কাকাবাবুর কাছেই শুনেছি। তাহলে কাকাবাবুর ব্যাপারটা আমায় দুদিন ধরে বেশ নাড়িয়েছিল। ব্যবসার কিছু কাজ ছিল, তাই আসতে পারিনি, তাই আজ এলাম। আচ্ছা, ব্যোমকেশবাবু কখন আসবেন? নিশিকান্তবাবুর ভাগ্য ভালো কিংবা খারাপ তা আমি জানি না। ব্যোমকেশ কিছুক্ষণের মধ্যেই এসে পড়ল। নিশিকান্তবাবুকে দেখেই সে চিনতে পারল। বলল, আপনার কাকাবাবুর জন্যই এইখানে ওইখানে দৌড়তে দৌড়তে নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছি না। নিশিকান্তবাবু, আপনি এই সময় উইলের ব্যাপারে জিজ্ঞাসা করছেন? বলেছিলাম না অজিতবাবু, ব্যোমকেশবাবু সব কিছুই জানেন। আমার কাকাবাবু আপনাকে কি বলেছে? তার ভূতের ভয় আছে। ব্যোমকেশ আর আমি প্রায় একসঙ্গে নিশিকান্তবাবুর দিকে তাকিয়ে রইলাম। তিনি বললেন, হ্যাঁ ব্যোমকেশবাবু, আমার কাকার কিন্তু ভূতের ভয় আছে। রাতের বেলা প্রথম দিন তিনি যখন ফিরেছিলেন, আমার স্ত্রী কিন্তু ভূতের কথাটাই ভেবেছিল। তবে সেদিন এমন একটা ব্যাপার হয়ে যাওয়ার পর, সেদিন রাতেই আসল ঘটনা তিনি সব আমাদের খুলে বলেছিলেন। ভূতের ভয় পান, অথচ রাতের বেলা অমনভাবে রাস্তা দিয়ে আসেন, এতে তো আমাদের আরও চিন্তা হয়। নিশিকান্তবাবু, গৌরমোহন বাবু কিন্তু এগুলো ঠিক করেন না। তিনি এই কথাটা আমাদেরকে একবারও বলেননি। আচ্ছা, বাড়িতে কখনো তিনি ভূতের ভয় পেয়েছেন? কতবার পেয়েছেন। হয় আমি ছিলাম, না হলে সরলাকান্ত কিংবা রামহরি কেউ একজন তার কাছে গিয়েছে। অন্ধকারে তিনি একদম বাইরে থাকতে পছন্দ করেন না। 10টার মধ্যে মধ্যে দুধ খেয়ে ঘরের আলো জ্বেলে রাখেন, ঘুমানোর আগে বন্ধ করে দেন, তারপর ঘুমিয়ে পড়েন। কিন্তু ব্যোমকেশবাবু, এই কথাটাই তো বুঝতে পারছি না, তাকে কেউ কেন মারতে চাইবে। আর একটা কথা দেখেছেন, যদি কেউ তাকে মারতেও চায়, সে কিন্তু তাকে প্রাণে মারতে চাইছে বলে মনে হচ্ছে না, শুধুই ভয় দেখাতে চাইছে। এই ব্যাপারটা আপনি এত সহজে বলে ফেললেন। এই ব্যাপারটা আপনি এত সহজে বলে ফেললেন। দুবারই অপরাধী একটুর জন্যই টার্গেট মিস করেছে। যদি কাজটা হতো, তাহলে কিন্তু এতদিনে গৌরমোহন বাবুকে আপনি খুঁজে পেতেন না। তাহলে কি আমি ভুল করলাম? কাকাবাবু ঘোড়ার গাড়িতে যখন বসেছিলেন, খুব কাছ থেকেই তাকে ছুরি চালানো হয়েছে, অথচ ছুরিটা এসে লাগলো তার হাত আর কাঁধের কাছটায়। এত কাছ থেকে ছুরি চালিয়েও। অথচ একবার ভেবে দেখুন, সেদিন যখন ছুরি চালানো হয়েছিল, সেটা কিন্তু অনেক দূর থেকে, অথচ তারপরও তার পাশ থেকে সেটা গিয়ে কাছে বাঁধল। কি জানি না, আমার মনের ভুল হতে পারে। নিশিকান্তবাবু আরও কিছুক্ষণ রইলেন। তারপর বেরিয়ে যাওয়ার সময় বললেন, দেখুন ব্যোমকেশবাবু, আপনি কি করতে পারেন এ ব্যাপারে তো আমি কিছু বলতে পারি না। যা আছে আপনার সামনেই আছে। নিশিকান্তবাবু বেরিয়ে যেতেই ব্যোমকেশ কিছুক্ষণ দুটো হাতের ওপরে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে রইল। এই সময় আমি আর কিছু বললাম না। সেই সকালে বেরিয়েছে। তার উপর কেসের ব্যাপারে যে ভাবনা চিন্তা মাথায় রয়েছে, সেটা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। আমি চুপ করে বসে আছি। ব্যোমকেশই বলল, অজিত, এই কেসের ব্যাপারে এখনো পর্যন্ত তোমার ঠিক কাকে কাকে সন্দেহ হয়? গৌরমোহনবাবুকে বাদ দিয়ে সবাইকেই তো সন্দেহ হচ্ছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে গৌরমোহনবাবুই মিথ্যে মিথ্যে নাটক তৈরি করে সব কিছু করতে চাইছেন না তো। কিন্তু এখন তো মনে হচ্ছে গৌরমোহনবাবু মিথ্যে মিথ্যে নাটক তৈরি করেই সব কিছু করতে চাইছেন না তো, মানে এমন কিছু একটা করতে চাইছেন
মানে বুঝতে পারছি না যে সত্যি বলতে উনি কী চাইছেন। অথচ এই কেসের ব্যাপারে সমস্ত সূত্র পাওয়ার একমাত্র জায়গা কিন্তু গৌরমোহনবাবু নিজেই। তিনি নিজেই যদি এত মিথ্যে কথা বলে থাকেন, তাহলে এই কেসের ব্যাপারে আমরা আর কি করে কি করব? তা তুমি 2 দিন ধরে কি করলে? এই 2 দিনের মধ্যে প্রথমে সর্বেশ্বর বাবুর সঙ্গে দেখা করলাম। তার সঙ্গে কথা বলে বোঝা গেল যে সম্পত্তির উইল এবং মুছ লেখার ব্যাপারে গৌরমোহনবাবু মিথ্যে কথা বলেননি। সর্বেশ্বর বাবু শুধু আমাদের কলকাতা শহরের নামকরা উকিলদের মধ্যে একজন উকিল নন, উনি উকিল ছাড়াও সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ। শুধু অর্থই নয়, তার সঙ্গে প্রতিপত্তি এবং যথেষ্ট একটা ব্যক্তিত্ব রয়েছে। তার মতন মানুষের সঙ্গে গৌরমোহনবাবুর বন্ধুত্বটা কিন্তু উল্টে গৌরমোহনবাবুরই বেশি কাজে লাগে। তাই সর্বেশ্বর বাবুর দিক থেকে এই ব্যাপারটা অন্তত অসম্ভব। সর্বেশ্বর বাবু কিন্তু মনে করেছেন এই ব্যাপারে নিশিকান্ত বাবুর হাত থাকতে পারে। তিনি ভয় দেখিয়ে কোনোভাবে উইল তৈরি করে অন্তত নিজের একটা সম্পত্তির নিশ্চয়তা করাতে চাইছেন। একটা ব্যাপার ভেবে দেখো, নিশিকান্ত বাবু কিন্তু সেই কথাটাই বললেন, তার সম্পত্তির নিশ্চয়তা চাই, এবং তার সঙ্গে কেউ গৌরমোহন বাবুকে খুন করতে চাইছেন না, ভয় দেখাতে চাইছে। তাহলে তো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। তিনি কাজটা করেছেন, আমাদের সামনে এসে এমনভাবে কথাগুলো বলে আমাদের আকর্ষণ অন্যদিকে করাতে চাইলেন, যাতে গৌরমোহন বাবুকে বুঝিয়ে সুঝিয়ে যদি একবার উইলটা তৈরি করে বাড়িটা নিজের নামে করে নেওয়া যায়, তাহলেও তো লাভ। কিন্তু ব্যাপারটা অতি সহজ হয়ে যাচ্ছে না অজিত। 2-2 যে প্রত্যেকবার 4 হবে এমনটাও তো হওয়ার কথা নয়। মাঝে মাঝে অঙ্ক ভুল হলে 2-2 5ও হতে পারে, কিন্তু আমাদের তো সেটাও হচ্ছে না। এত সহজে ব্যাপারটা মিলে যাচ্ছে। তার মানে তুমি কি বলতে চাইছো? গৌরমোহন বাবুর বলা সেই কুসুম এবং তার মেয়ে চম্পার সঙ্গে আমি দেখা করেছিলাম, আর সেখানে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল, বুঝলে? এরপর ব্যোমকেশ আমায় বলতে লাগলো আজকেই ওই কুসুমের বাড়িতে যখন সে গিয়েছিল সেই তখনকার কথা। কুসুমের বাড়ি রায়পাড়াতে, বস্তি পেরিয়ে। আমি ছদ্মবেশ নিয়েছিলাম। সেখানে যখন গেলাম তখন সকালের দিকে ব্যস্ত বাজার সবে চলতে শুরু করেছে কুসুমের দোকান। তার দোকানের কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। দেখলাম একটি লোক কুসুমের দোকানের কাছে দাঁড়িয়ে আছে। প্রথমে মনে করলাম খদ্দের হবে, কিন্তু পরে মনে হলো কুসুমের সঙ্গে কথা বলছে। কুসুম সেই সময় একটু বিরক্তির সাথেই বলছে, তোকে তোকে এখান থেকে যেতে বলেছি তো, চলে যা বলছি। তুই এখানে আসবি না, তোর জন্য শুধু 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 অন্য লোকেরা আমাকে নিয়ে খারাপ কিছু ভাবে। চলে যা এখান থেকে। আমার কথা যদি রাখিস তাহলে তো আর কিছুই হবে না, না হলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। তুই আমাকে ভয় দেখাচ্ছিস। একবার যদি বাবুকে সব কথা বলে দিই তাহলে যে কি হবে তুই ভাবতে পারছিস না। এমন সময় আরেকজন লোক দোকানে চলে আসতে সেই লোকটি সেখান থেকে চলে গেল। তোমার নামই কুসুম তো? আমি গৌরমোহন বাবুর কাছ থেকে আসছি। বাবু, আপনি বড়বাবুর কাছ থেকে আসছেন? শুনেছি বড়বাবুর নাকি ছুরি লেগেছে। আমার এমনই পড়া কপাল যে তার কাছে গিয়ে দেখতে পারবো না। বাবু বারবার বলে দিয়েছে তার বাড়িতে যেন আমি না যাই। বাবু রোববার করে এসে আমার সঙ্গে দেখা করে যাবে। দেখুন দেখি, আজ রোববার, মেয়েটা বড়বাবুর কথা বলবে, আমি তখন কি বলবো? বাবু এখন কেমন আছে? ঠিক আছে তো? বাবু এখন ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে তার সম্পত্তির জন্য কেউ তার সঙ্গে শত্রুতা করে তাকে ছুরি মেরেছে। একটুর জন্য বেঁচে গেছে। গলার কাছাকাছি এই ছুরিটা চলেছিল, তবে এখন আর কোনো বিপদ নেই। ভগবান, বাবুর যেন কোনো বিপদ না হয়। আচ্ছা কুসুম, বড়বাবুর সঙ্গে তোমার সম্পর্ক কি বলো তো? বড়বাবু আমায় নিজের মেয়ের মতোই দেখেন। সেই যে আমায় রাস্তা থেকে আমাকে আর আমার মেয়েকে তুলে আনলেন, তারপর থেকে আমার জীবনটা পুরো বদলে দিয়েছেন। আমার মেয়েটা এখন ভালো করে খেতে পায়, পড়তে পায় শুধুমাত্র ওই মানুষটার জন্য। এই দোকানটা তো কোনো রকমেই চলে। আপনাকে কাজের কথা বলি বাবু, আপনি তো বড়বাবুর লোক। আমার সংসার খরচের টাকা বড়বাবু নিজেই দেন, কিন্তু এই কথা কাউকে বলতে বারণ করেন। একটু আগে একটা লোক তোমার দোকানের সামনে দাঁড়িয়েছিল, সে কি তোমায় কিছু বলছিল? এসব কথা তো আপনাকে বলতে পারবো না বাবু। ও আমাদের এখানেই থাকে, মাঝে মাঝে দোকানে আসে।
তার বেশি আর কিছু নয়। বড়বাবুকে বলবেন সুস্থ হয়ে যেন আমার কাছে আসে। এরপর দোকান থেকে চলে এসেছিল। তাছাড়া কুসুম যেন আমায় এড়িয়ে গেল। ভেতর থেকে একবার চম্পা দোকানের কাছে এসেছিল, তাকেও দেখলাম। 7-8 বছরের মেয়ে, ভালো মিষ্টি দেখতে। কিন্তু কেন জানি না কুসুমকে আমার ঠিক ভালো লাগলো না। কুসুমকে এই কাজটা করতে পারে, মানে কাউকে দিয়ে করাতে পারে, কিন্তু কুসুমের পক্ষে এমন কাজ করা তো সহজ হবে না। তাছাড়া সে এমন কাজ করতেই বা যাবে কেন? সোনার ডিম পাড়া হাঁসকে কেউ মারতে যাবে না, কিন্তু তখনই তাকে মারবে যখন সম্পূর্ণ সোনার ডিম সে নিজে হস্তগত করতে পারবে বলে মনে হয়। অথচ গৌরমোহন বাবুর এই দিকে একটা চালাকি করেছিলেন। তিনি কারোর নামেই উইল তৈরি করেননি, যাতে সম্পত্তির জন্য তাকে কেউ কিছু না করতে পারে। আর একটা কথা, কুসুম যদি গৌরমোহন বাবুকে সরিয়ে দেয় তাহলে সে তো অভিভাবকহীন হয়ে যাবে। অন্তত তার মৃত্যুর পর তার তরফ থেকে টাকা পয়সা আসা তো বন্ধ হয়ে যাবে। তাহলে সে এমন কাজ করতে যাবে কেন? কারণ একটা তো আছেই। নিশিকান্ত বাবুর একটা মোটিভ রয়েছে, কুসুমেরও একটা মোটিভ আছে। তাহলে বাকি থাকলো রমা দেবী, সে নিশিকান্ত বাবুর সঙ্গেই রয়েছে। আর উকিল সর্বেশ্বর বাবু এমন কাজ করতে পারেন না। তাহলে আমাদের হাতে রইল মাত্র 2 পক্ষ। বৌঠান একটু আগেই আমাদের ঘরে এসেছিল, সমস্ত কথাই শুনছিল। এবার সে বলল, আচ্ছা, এমন কেউ কি হতে পারে যাকে আমরা এখনো দেখিনি? হয়তো কেউ একজন আড়ালে রয়েছে যে আড়ালে থেকে কাজটা করছে, আর তার কাজ পর্যন্ত আমাদের তদন্ত পৌঁছাতে পারছে না। হতেই পারে, কিন্তু অকারণে কেউ গৌরমোহন বাবুকে এমনভাবে খুন করার চেষ্টা করবে না। আর যদি চেষ্টা করেও থাকে তাহলে সে কারণ না কারোর সঙ্গে জড়িয়ে আছে। গৌরমোহন বাবু এমনি কোনো এলোবেলো মানুষ নন, যে তাকে খুন করার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালোই রয়েছে। আর সবথেকে বড় কথাটা ভেবে দেখো, আমাদের বাড়িতে যখন তিনি এসেছেন সেই সময় তার উপর আক্রমণ, অর্থাৎ কেউ তার উপরে নজর রাখছে। এমন সময় পুটিরাম রান্নাঘর থেকে ডাকলো বৌঠানকে। আপনাকে তো বলেছিলাম বৌদিমণি, আমি তো আছি, আমি তরকারিটা করছি। আপনি আমার কথা শুনলেন না। এই দেখেছো, তরকারি বসিয়ে দিয়ে চলে এসেছি। তোমরা কথা বলো, আমি যাই। আর না হলে একা হাতে কিছুই করতে পারবো না। পুটিরাম কিন্তু রান্নাবান্না বেশ ভালোভাবেই করতে পারে, কিন্তু বৌঠান যাতে হাত দেয় তাতে পুটিরামের হাত দেওয়া তিনি পছন্দ করেন না। কিন্তু ব্যোমকেশ হঠাৎ কেমন যেন গম্ভীর হয়ে গেল। অন্যমনস্কভাবে বলল, সত্য বলে তার রান্নায় অন্যের হাত পছন্দ করে না, কিন্তু পুটিরাম একা একা তার কাজটা ভালোভাবেই করতে পারে। সেক্ষেত্রে আরে কি হলো গো, তুমি কি করছো বলো তো? অজিত, মনে হয় গৌরমোহন বাবুর উপরে দুবার আক্রমণ হবার কারণটা ধরতে পেরেছি। আর তার সঙ্গে এটাও ধরতে পেরেছি যে আক্রমণটা কে করেছে। মোটিভটা এখনো পরিষ্কার নয়, তবে সম্ভাবনাতে যা মনে হচ্ছে তাতে। দাঁড়াও তো, একবার মিস্টার রায়কে ব্যাপারটা জানাতে হবে। ব্যোমকেশ উঠে গেল টেলিফোনের কাছে। বোধহয় মিস্টার রায়ের সঙ্গে কোনো ব্যাপারে কথা বলছিল। আমি আর সেদিকে কান দিলাম না। ভাবতে লাগলাম যে ব্যোমকেশ হঠাৎ কি বুঝতে পারল, যার জন্য সে হঠাৎ এত খুশি হয়ে গেল। আমি তো কিছু বুঝতে পারলাম না। তবে কি নিশিকান্তবাবুই এসব কিছুর পেছনে রয়েছে? ব্যোমকেশ এই সময় মৌনব্রত অবলম্বন করবে সে কথা বুঝতে খুব একটা অসুবিধা হলো না। তবে ঠিক পরের দিন সকালে এমন একটা খবর আমাদের কাছে যে এসে পড়বে সে কথার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ব্যোমকেশ বোধহয় প্রস্তুত ছিল। পরের দিন সকালে এসে উপস্থিত হলেন মিস্টার রায়। আমি আর মিস্টার রায় দুজনেই পাশাপাশি বসে আছি। ব্যোমকেশও বসে রয়েছে। ব্যোমকেশের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে রয়েছে। মিস্টার রায় বললেন, আপনার এই ভদ্রলোক মানে ওই মোহনবাবু কখন আসবেন? সকালেই তো আসতে বলার কথা হয়েছে। তাছাড়া আমি নিশিকান্তবাবু, রমা সবাইকেই আসার কথা বলে রেখেছি। আর আপনি পাঠিয়ে দিয়েছেন তো? মিস্টার রায় মাথা নাড়ালেন। ব্যোমকেশ এই ঘরে আরও কিছু লোকের বসবার ব্যবস্থা করল পুটিরামের সাহায্যে। ধীরে ধীরে নিশিকান্তবাবু, গৌরমোহনবাবু এবং রমা দেবী তিনজনে এসে পৌঁছলেন। আর তারও একটু পরে পুলিশ কনস্টেবলের সাহায্যে এসে পৌঁছলেন একজন বছর 40-এর কাছাকাছি মহিলা। তার সঙ্গে 7-8 বছরের একটি বাচ্চা মেয়ে। এক নজরেই বোঝা গেল যে এরা আর কেউই নয়, কুসুম এবং চম্পা। ওদের দেখে গৌরমোহনবাবু বললেন,
এ কি এখানে কুসুম আর চম্পা কেন? ব্যোমকেশবাবু, আপনাকে তো বলেছিলাম গোটা ব্যাপারটা সবার থেকে সরিয়ে রাখতে, কিন্তু আপনি... চেষ্টা আমি করেছিলাম গৌরমোহনবাবু, অনেক চেষ্টা করেছি, কিন্তু যখন দেখলাম কিছুতেই আর ব্যাপারটাকে চাপা রাখা যাচ্ছে না, তখন সবার সামনে আনতেই হলো। তবে চিন্তা নেই, একটা বিশেষ কারণেই সেটা সামনে আনতে হয়েছে। কুসুম এবং চম্পা বসেছিল। গৌরমোহনবাবু, রমাদেবী এবং নিশিকান্ত তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে দেখছিল। এবার মিস্টার রায় বললেন, আপনার নামই তো কুসুম। এতদিন ধরে যে আপনাকে উত্ত্যক্ত করছিল সেই হারাধন মণ্ডল কাল রাতে ধরা পড়েছে। সঠিক সময়ে যদি আপনার বাড়ির ওপর নজর না রাখা হতো, তাহলে কাল রাতে আপনি কিংবা আপনার মেয়ের জীবন নাশের সম্ভাবনা ছিল। কাল রাত্রে তার মানে হারাধন বাড়িতে ঢুকেছিল, কিন্তু আমি তো তাকে দেখতে পাইনি। আমার মনে হয়েছিল একটা কালো ছায়া যেন বাড়িতে ঢুকছে। কি হয়েছিল কাল রাত্রে সে কথাটা যদি আমায় একবার খুলে বলেন। কাল রাতে দোকান বন্ধ করে খাওয়া দাওয়া সেরে আমি আর চম্পা ঘুমোতে চলে যাই। আমাদের ঘরের দরজাটা বন্ধ থাকলেও জানালা খোলা রাখি। জানালা দিয়ে রাতের হাওয়া আসে, না হলে ঘরের ভেতরটা যে গুমোট লাগে। এদিকে ছাদের দিকে যাওয়ার দরজাটা ভেতর থেকে বন্ধ করতেই সবসময় মনে থাকে না। রাতের বেলায় হঠাৎ করে ছাদের দিকে দরজাটা খোলার শব্দ পেলাম। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এলাম। দেখি ছাদের ঘরের দরজায় সিঁড়ির কাছে অন্ধকারের মধ্যে কে যেন একটা দাঁড়িয়ে আছে। আমি ছোট থেকে ভূতে ভয় পাই। অন্ধকারের মধ্যে এমন একটা ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি তো ভয় পেয়ে গেলাম। ঠিক তখনই যেন মনে হলো কেউ যেন হেসে উঠল। সঙ্গে সঙ্গে আমি ছুটে ঘরের দিকে এগোতে যাব, এমন সময় মনে হলো যে ওই ছায়াটা নিচের দিকে নেমে আসছে। আমি ভয়ে ঘরে দৌড়ে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। দরজার বাইরে এসে অনেকক্ষণ ধরেই হাঁটাহাঁটি করলো, মনে হলো যেন। তারপরে আবার ছাদের দিকে চলে গেল। ব্যোমকেশবাবু, সবই যখন এখানে বলা হচ্ছে, তাহলে আমি একটা কথা বলি। কুসুমের বাড়ি থেকে ফেরার সময় একদিন রাতের বেলা আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। সেদিন কুসুমের সঙ্গে দেখা করে তার বাড়ি থেকে অনেক রাতের বেলা বেরিয়েছি, সামনের রাস্তার কাছ থেকে ঘোড়ার গাড়ি ধরবো বলে। রাতের দিকে সহজে গাড়ি পাওয়া যায় না। একটা জায়গা আছে যেখানে ওই কয়েকটা গাড়ি দাঁড়িয়ে থাকে, সেখান থেকে গাড়ি ধরি। হঠাৎ করে মনে হলো আমার পেছন পেছন কে যেন হেঁটে আসছে। রাস্তাটা এমনিতেই ফাঁকা, ওইদিকে বস্তির মতো জায়গা, লোকজন রাতে খুব একটা থাকে না। তাই এমন একটা জায়গা থেকে ঘোড়ার গাড়ি ধরার জন্য আমি যতই এগোই, পেছনে যেন সেই পায়ের শব্দটা আসে। এ ব্যাপারটা অনেক আগের, কিন্তু পেছন ফিরে আর কাউকে দেখতে পাই না। আশেপাশে ঘিঞ্জি বাড়িঘর, তার মধ্যে যদি কেউ ঢুকে পড়ে তাকে দেখা যাবে না। আমি এমনিতে ভূতের ভয় পাই একটু। হঠাৎ করে এ ব্যাপারটা হওয়ায় সেদিন বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। কিভাবে যে একটা ঘোড়ার গাড়িকে দাঁড় করিয়ে সেটাই উঠেছিলাম, আমার নিজেরও না ভালোভাবে মনে পড়ে না। কিন্তু এই কুসুম কে? আর কুসুমের সঙ্গে কাকাবাবুর সম্পর্কই বা কি? কুসুমের সঙ্গে আপনার কাকাবাবুর সম্পর্ক শুধুমাত্র মানসিকতা এবং মানবিকতার। প্রথমে আমারও মনে হয়েছিল হয়তো কুসুমের সঙ্গে গৌরমোহনবাবুর কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু সেটা নয়। ব্যাপারটা ভালো করে খোঁজখবর করে আমি বুঝতে পেরেছি, এই কুসুমকে গৌরমোহনবাবু নিজের মেয়ের মতনই দেখেন। এমনকি চম্পা গৌরমোহনবাবুকে দাদু বলেই ডাকত। এই চম্পার জন্যই তিনি প্রত্যেক রবিবার কুসুমের বাড়িতে যেতেন এবং সেখানে অনেকটা সময় পর্যন্ত থাকতেন। এখন আশা করি বুঝতে পারছেন গৌরমোহনবাবু কেন রবিবারের একটা দিন 10টার সময় ঘুমিয়ে পড়ার বদলে বাড়ি ফিরতে ফিরতে 12টা বাজিয়ে দিতেন। কিন্তু এই ব্যাপারটা আমাদের কাছ থেকে লুকিয়ে রাখার তো কোনো কারণ ছিল না। মানে আমরা যদি জানতেও পারতাম যে কাকাবাবু ওদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, তাতেও তো আমাদের কোনো আপত্তি ছিল না। এমনকি উনি এবং আমিও তো বলতে গেলে কাকাবাবুর বাড়িতেই। এটাই তো আমি চাই না বৌমা, এটাই তো আমি চাই না। আমি চাই না কেউ তাদেরকে আমার ওপরে বোঝা মনে করুক, কেউ মনে করুক আমি তাদের ভরণ পোষণ করছি। এটাই তো আমি চাই না। কুসুম যাতে এমন না মনে করে তার জন্যই তাকে দোকান খুলে দিয়েছিলাম। তোমরা যাতে এমন কখনোই না ভাবো তার জন্য নিশিকান্তকে ব্যবসাপত্র সামলাতে দিয়েছিলাম। আমি কখনোই চাই না কেউ আমার ওপর নির্ভর করে বেঁচে থাকুক।
সবসময় তারা নিজের পায়ে সবকিছু করুক, সেটাই আমি চাই। কিন্তু কুসুমের ক্ষেত্রে সেটাই বোধহয় সমস্যা তৈরি করে ফেলেছিল, তাই না কুসুম? ব্যোমকেশের কথায় কুসুম মুখ তুলে তাকালো তার দিকে। তার মুখটা মুহূর্তের জন্য কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তারপর এই ফ্যাকাশে ভাবটা মিলিয়ে তার চোখে মুখে একটা কান্নার ভাব ফুটে উঠল। সে বলল, কিন্তু সত্যি কথা বলছি ব্যোমকেশ বাবু, আমি কোনো কিছু করিনি। হারাধন মণ্ডল নিজেই আমার কাছে এসেছিল। সে আমার খারাপ কথা বলেছিল, আমাকে বিয়ে করতে চেয়েছিল, এমনকি চম্পা থাকাকালীন অবস্থাতেও। কিন্তু কিন্তু আমি রাজি হইনি। গৌরমোহন বাবু আমার কাছে ভগবান। তিনি আমাকে যে জীবন দিয়েছেন সেই জীবন নিয়ে আমি কাটিয়ে দেব। চম্পা বড় হলে তার বিয়ে দিতে পারলেই আমি নিশ্চিত। তারপরে আর আমার কোনো চিন্তা নেই। কিন্তু গৌরমোহন বাবুর ওপরে কে হামলা করেছে আমি তা জানি না। আমি তা জানি না বাবু, আমি তা জানি না। নিশিকান্তবাবু আপনার হয়ে তার নিশ্চয়তা করার চেষ্টা আপনি করেছিলেন, তাই না? আর আপনি তো বলছেন যে গৌরমোহন বাবুকে কেউ খুন করার চেষ্টা করেনি, তাকে ভয় দেখাবার চেষ্টা করেছে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তার মানে এই নয় যে আমি কাকাবাবুকে খুন করার চেষ্টা করছি। আমি এসব কিছু করিনি, সত্যি বলছি। আর আমার তো একটা ভবিষ্যৎ আছে, আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। তাই অন্তত নিজের মাথা গোজার ঠাঁইটাকে নিশ্চিত করতে আমি চাইবো না কেন? গৌরমোহনবাবু, এই কেসে প্রথম থেকেই আপনি আমাদের অনেক মিথ্যে কথা বলেছেন। ঠিক মিথ্যে কথা নয়, অনেক সত্যি কথা লুকিয়েছেন। আর সেটা করতে গিয়ে যে সমস্যাটা তৈরি করেছেন, তার জন্যই কিন্তু এই কেসটা এতটা জটিল হয়ে এসেছিল। না হলে এর আগেই ব্যাপারটা সমাধান হয়ে যেত। কিন্তু কে আমার উপরে দুবার আক্রমণ করেছে? কে? আর অচেনা অজানা কেউ আমার উপর আক্রমণ করে আমাকে মেরে ফেলে সে নিজেই বা কি লাভ করতে পারবে? প্রথম থেকেই কেসের ব্যাপারে আমরা মোটিভ বলে ভেবে আসছি গৌরমোহনবাবুর সম্পত্তি কিংবা গৌরমোহনবাবুর উইল। কেউ তাকে খুন করে সম্পত্তি হাতাতে চাইছে, না হলে কেউ তাকে ভয় দেখিয়ে তার থেকে কোনো উইল তৈরি করাতে চাইছে। সেই উইলটা তৈরি করলে বোঝা যাবে যে গৌরমোহনবাবু কাকে সম্পত্তির বেশিরভাগ অংশটা দিয়ে যেতে চাইছেন। কিন্তু গৌরমোহনবাবু মানুষটা চালাক, তাই তিনি উইল তৈরি করেননি। উইল তৈরি করলে তার প্রাণের ঝুঁকির আশঙ্কাটা বেড়ে যাবে। আর একবার যদি উইল তৈরি করা হয়, তাহলে সেই উইলের জন্য কেউ না কেউ তাকে খুন করতে পারে। কিন্তু গৌরমোহন বাবুর উপর আক্রমণ করা হয়েছে তার আগেই তাকে ভয় দেখাবার জন্য কিংবা মারার জন্য। ব্যাপারটা তো একই হবে। ওই একটাই খটকা আমার মাথায় বারবার আসছিল। সম্পত্তি ছাড়া এর এমন কি মোটিভ হতে পারে যার জন্য গৌরমোহনবাবুকে ভয় দেখানো যেতে পারে? প্রথমত, তিনি ভূতের ভয় পান, আর দ্বিতীয়ত মৃত্যুর ভয় যা তিনি নিজে পান। সে কথা আমাদের সামনেই প্রমাণিত হয়েছে। কিন্তু তার হাতে ছুরি লাগার পরে কিন্তু একবারও তার উপর আক্রমণ করার চেষ্টা হয়নি। এমনকি তার বাড়ির আশেপাশের কেউ তার উপরে নজর রাখার চেষ্টা করেনি। গৌরমোহনবাবু না চাইলেও পুলিশের পাহারার ব্যবস্থা ছিল, সাদা পোশাকের পুলিশ, যারা শুধু গৌরমোহনবাবু নয়, নিশিকান্তবাবুর ওপরেও নজর রেখেছিল, এমনকি ওই বাড়ির ওপরেও। কিন্তু এমন কিছু পাওয়া যায়নি যেটা দিয়ে এই কেসের তদন্ত করা যায়। কিন্তু আমি তো এমন কাউকে পাঠাইনি যে আমার হয়ে কুসুমের সঙ্গে দেখা করতে যাবে তার কাছে। ওটা অন্য কেউ নয়, আমিই ছিলাম। আমি গিয়েছিলাম আপনার হয়ে কুসুমের সঙ্গে কথা বলতে। তার কাছ থেকে যতটা কথা বার করা যায় সেটা চেষ্টা করেছিলাম। কিন্তু হারাধন মণ্ডলের কথা ওঠার সঙ্গে সঙ্গেই দেখলাম কুসুম কিন্তু চুপ হয়ে গেল, আর কোনো কথা বলল না। তখনই বুঝতে পারলাম কুসুম এমনিতে গৌরমোহনবাবুর ব্যাপারে বলতে চাইলেও এই হারাধন মণ্ডলের ব্যাপারে কিন্তু সে কিছু একটা গোপন করতে চাইছে। আর সেটা কি? গোপন ব্যাপার আমি রাখতে চাইনি ব্যোমকেশ বাবু। আসলে অজানা অচেনা একজনকে সব ব্যাপার কি করে বলবো, তাই আমি কিছুই বলতে চাইনি। আমি ওকে কখনোই গুরুত্ব দিইনি, কিন্তু ও আমার পিছনে পড়ে থাকতো। আমার মেয়েকে বেশ ভালোবাসতো, চম্পাবাবুকে পছন্দ করতো, কিন্তু গৌরমোহন বাবু আমায় বলেছিলেন কারোর মায়ায় না পড়তে। আর তাই আমি হারাধন মণ্ডলকে বারবার বারণ করতাম, বলতাম বাবু জানতে পারলে রাগ করবে, আমায় এখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দেবে। কিন্তু এই হারাধন মণ্ডল যখন বুঝতে পারল তার পথের সব থেকে বড় কাঁটা হলো কুসুম নয়, গৌরমোহনবাবু,
কুসুমকে রাজি করাতে গেলে প্রথমে গৌরমোহন বাবুকে তার পথ থেকে সরাতে হবে। গৌরমোহন বাবুর মতো মস্ত মানুষের কাছে গিয়ে সে দাঁড়াতে পারবে না। সে কুসুমকে বিয়ে করতে চায়, কিন্তু গৌরমোহন বাবু যদি কোনোভাবে এখান থেকে সরে যান কিংবা ভয় পেয়ে যান, তাহলে কুসুমকে সে পেতে পারে। আসলে গৌরমোহন বাবু হলেন কুসুমের মাথার উপরে থাকা একটা অভিভাবক। সে সরে গেলে একমাত্র হারাধন মণ্ডলের ওপরেই তার ভরসা করা ছাড়া কুসুমের আর কিছুই করার থাকবে না। তাই হারাধন মণ্ডল প্রথমে ভূতের ভয় দেখায় গৌরমোহন বাবুকে। তারপরে সেদিন রাতের বেলা তার পেছনে পেছনে যেতে গিয়ে বুঝতে পারে সে ভূতের ভয় এবং মৃত্যুর ভয় দুটোই পায়। হারাধন মণ্ডল আমায় ভয় দেখিয়েছিল, আর সেই তার মানে রাস্তার কাছে ছুরি দিয়ে আমায় মারতে চেয়েছিল। ভুল করছেন গৌরমোহন বাবু। হারাধন মণ্ডল আপনাকে মারতে চাননি, সে আপনাকে ভয় দেখাতে চেয়েছিল। নিশিকান্তবাবুর একটা কথায় ব্যাপারটা আমি বুঝতে পেরেছিলাম। অন্ধকার রাত্রে রাস্তায় অত দূর থেকে ছুরিটা যখন আপনার পাশে গাছে এসে বেঁধে গেল, তখন দিনের বেলা আমার বাড়ির সামনে ঘোড়ার গাড়ির সামনে দাঁড়িয়ে তার ছুরিটা আপনার হাতে গিয়ে কি করে লাগলো? এত কাছ থেকে যার হাতের টার্গেট ভালো নয়, সেও তো গলা কিংবা বুকের কাছে ছুরি মারতে পারবে, তাহলে হাতের কাছে কি করে গেল? হারাধন মণ্ডল আপনাকে আরও বেশি ভয় দেখাতে চেয়েছিল, তাই আপনার হাতের কাছে ছুরিটা মেরেছে। কুসুমের এলাকায় ওই হারাধন মণ্ডলের খোঁজ নেওয়ার পরে দেখেছিলাম একসময় হারাধন মণ্ডল এই সমস্ত সার্কাসের দলের সঙ্গে বছরখানেক লেগেছিল। তখন সে হাতের টিপ এই সমস্ত কাজকর্ম শিখেছিল, কিন্তু পরে সে সেটা এমনভাবে কাজে লাগাতে পারে সেটা সে বুঝতে পারেনি। তার মানে এই সব কিছু হারাধন মণ্ডলের কাজ? কিন্তু আমার কাকাবাবুকে ভয় দেখিয়ে সে কি করতে চেয়েছিল? গৌরমোহন বাবুকে ভয় দেখিয়ে সে আসলে কুসুমকে ভয় দেখাতে চেয়েছিল। আমার মনে হয় কুসুমকে সেই ব্যাপারটা বলেছিল, কিন্তু ব্যাপারটা জানাজানি হলে কুসুমের এই এলাকায় থাকাটা যে সমস্যা হবে, তেমন গৌরমোহন বাবুকে নিয়ে কুসুমকে জড়িয়ে পড়ার একটা খারাপ কিছু ছড়িয়ে পড়তে পারে। গৌরমোহন বাবু কিংবা কুসুম কিন্তু দুজনেই সৎ, একে অপরকে শুধুমাত্র সাহায্য করেছে। কুসুম গৌরমোহন বাবুর পরিচয় লুকিয়ে রেখেছে, এবং গৌরমোহন বাবু কুসুমকে তার খারাপ সময় সাহায্য করেছেন শুধু। কিন্তু এই দুটো ব্যাপার হারাধন মণ্ডল কিভাবে যেন বুঝতে পেরে গিয়েছিল, আর তাই সেই কাজটা করেছে। চম্পা তার মায়ের কোলে বসেছিল। কুসুম চম্পাকে দুহাতে জড়িয়ে ধরে শাড়ির আঁচলে মুখ ঢেকে কেঁদে চলেছিল। রমা উঠে গিয়ে তার কাঁধে হাত রাখল এবং বলল, আপনি কিন্তু ভুল করছেন কাকাবাবু। আমি তো চলে এসেছি। এতদিন না হয় কুসুমকে এই বাড়িতে রাখতে আপনার সমস্যা হচ্ছিল, কারণ সে একমাত্র স্ত্রীলোক, কিন্তু এখন তো আমি আছি। আপনি যদি একবার আমাদের বলতেন, তাহলে কুসুমকে আমরা আমাদের পরিবারের লোকের মতোই রাখতাম। আর চম্পার মতো একটা মিষ্টি মেয়েকে আমাদের বাড়িতে রাখতে আমাদের কি আপত্তি বলুন তো? হ্যাঁ, আমি ভুল করেছিলাম, ভুল। সবার থেকে সবকিছু লুকিয়ে রাখতে গিয়ে আমার ভাইপো আর ভাইপো স্ত্রীর কাছ থেকে ব্যাপারটা লুকিয়ে ফেলেছিলাম। যদিও সরলাকান্ত এবং রামহরি যখন ওদেরকে চলে যেতে দেখেছিল, তখন বলেছিল তাদেরকে এই বাড়িতে রাখার কথা, কিন্তু আমি ওদের কথা শুনিনি। কিন্তু আপনারা এই ব্যাপারে হারাধন মণ্ডলকে ধরলেন কি করে? ব্যোমকেশবাবু কাল রাতেই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন। কাল রাতে আমায় টেলিফোন করে সমস্ত ব্যাপারটা বলতেই সাদা পোশাকের পুলিশের পাহারা বসিয়ে দিই কুসুমের বাড়ির আশেপাশে, কারণ ব্যোমকেশবাবু বলেছিলেন রাতের দিকে কুসুমের বাড়িতে হারাধন মণ্ডল যেতে পারে। রাতের বেলা হারাধন মণ্ডল বাড়ির ছাদ দিয়ে কুসুমের ঘরে ঢুকেছিল, এবং সেখান থেকে যখন বাইরে বেরিয়ে আসে, তখন নিচে নামা আসার সঙ্গে সঙ্গেই আমরা তাকে ধরে ফেলি। হারাধন মণ্ডল কিন্তু সব কথাই স্বীকার করেছে এবং এটাও বলেছে যে সে গৌরমোহন বাবুকে একবারও মারতে চায়নি, সে শুধু ভয় দেখাতে চেয়েছে, এবং কুসুমের সঙ্গে তার সমস্ত সম্পর্কের কথা সে নিজে মুখেই স্বীকার করেছে। যদিও হ্যাঁ, কুসুমের দিক থেকে সবসময় কুসুম বারণ করেছে সেই কথাটাও বলেছে। হারাধন মণ্ডল অপরাধী হতে পারে, কিন্তু সমস্ত সত্যি কথা সে গলগল করে বলে ফেলেছে। মিস্টার রায়ের কথা শেষ হলে গৌরমোহনবাবু দুহাতে নিজের মুখ ঢাকলেন, বললেন, আমার জন্য যে এমন কিছু হতে পারে এমন কথা তো আমার জানা ছিল না। ব্যোমকেশবাবু, আমি এখন কি করব? আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি আপনার ভাইপো এবং ভাইপো স্ত্রীকে রাজি করিয়ে কুসুম এবং চম্পাকে আপনার বাড়িতে নিয়ে যান।
আমার মনে হয় ওরা ওখানে থাকলে আপনি, কুসুম এবং চম্পা সকলেই খুশি হবে। তাছাড়া আরেকটা কথা বলি, আপনি যদি আমার কথা শোনেন তাহলে নিশিকান্তবাবু এবং রমার ভবিষ্যতের একটা ব্যবস্থা করে দেবেন। চিন্তা নেই, ওরা আপনাকে খুন করার চেষ্টা করবে না। তবে খবরদার উইল করবেন না। যে বাড়িতে আমরা আছি সেই বাড়িটা না হয় আমি নিশিকান্ত এবং রমার নামে লিখে দেব। অন্য দুটো বাড়ির মধ্যে একটা কুসুম, চম্পা, আর একটা ওই সরলাকান্ত আর রামহরিকে যেমন বলেছিলাম তেমন তাদের নামে করে দেব। তবে উইল এখন করছি না, চিন্তা নেই। বাড়িগুলো ওদের নামে থাকলে সেগুলো থাকবে আমার মৃত্যুর পর। আর কেউ যাতে আমাকে বাড়ির জন্য মারতে না পারে সেই ব্যবস্থা করার জন্য তো সর্বেশ্বর আছে। হঠাৎ করে আমার খুন হয়ে গেলে সমস্ত কিছুই চলে যাবে। অনাথ আশ্রমে, সে কথা জানা আছে, তার জন্যই তো ভয়, বুঝলেন? আমরা তো কিছুই করিনি, অথচ কেউ আপনাকে মারতে চেয়েছে। আপনি খুন হয়ে গেলে আমরা যে পথে বসবো কাকাবাবু। কিছু মনে করবেন না, এই বয়সে যদি বউকে নিয়ে পথে বসতে হয় তাহলে। বড্ড ভুল হয়ে গেছে ব্যোমকেশবাবু, বড্ড ভুল। নিজের দিকটা ভাবতে গিয়ে অন্যদের দিকটা একেবারে ভাবা হয়নি, এইবার ভাব। আর হ্যাঁ, তাহলে আপনার পারিশ্রমিকের ব্যাপারটা? ওটাও না হয় আপনি আপনার সময় সুযোগ মতো পাঠিয়ে দেবেন, কোনো চিন্তা নেই। সবাই উঠে পড়ল। কুসুমের মুখে হাসি ফুটেছে। চম্পা এগিয়ে গেল গৌরমোহনের দিকে। গৌরমোহন তাকে কোলে তুলে নিয়ে বলল, ব্যোমকেশবাবু, এত কিছুর মধ্যে একটা কথাই বলা হয়নি আপনাকে। চম্পা কথা বলতে পারে না, ছোট থেকেই এমন, অথচ আমি বেশ বুঝতে পারি সে আমায় দাদু বলে ডাকে, বুঝলেন? এই কথায় ঘরের মধ্যে যেন সবাই স্তব্ধ হয়ে তাকালো চম্পার দিকে। চম্পার চোখ চিকচিক করছে, বোধহয় সে নিজেও বুঝতে পেরেছে। সে গৌরমোহন বাবুর কাঁধের মধ্যে মুখ লুকিয়ে ফেলতেই কুসুম আরও একবার কেঁদে উঠল। এবার ধীরে ধীরে সবাই ঘর থেকে বের হয়ে গেল। সবার শেষেই বেরিয়ে গেলেন রায়বাবু। ব্যোমকেশ চেয়ারে বসে হেলান দিয়েছে। আমি বললাম, হলো তাহলে কেসের সমাধান, কিন্তু হারাধন মণ্ডলের কথাটা তোমার কোথা থেকে মনে হলো? এমন সময় বৌঠান এসেছিল। ব্যোমকেশ আমার সামনে বৌঠানের একটা হাত ধরে বলল, এমনি এমনি কি আর বলি, আমার কেসের সত্য উদ্ঘাটনের জন্য আমার সত্য থাকলেই হলো। সত্য সেদিন পুটিরামের সঙ্গে রান্নার ব্যাপার নিয়ে কথা বলছিল, মনে আছে? পুটিরাম নিজের হাতেই যেটা করতে পারে সেটাতে সত্য যখন হাত দেয় সত্যকে একাই করতে হয়। সত্য কিন্তু অন্য কারোর হাত দেওয়াটা পছন্দ করে না। ঠিক সেইভাবেই কুসুম গৌরমোহন বাবুকে অভিভাবক ভেবে নিজে জীবনযাপন করার কথা ভেবেছিল। এর মাঝে হারাধন মণ্ডলকে সে তার জীবনে আনার কথা একবারও ভাবেনি, অথচ হারাধন মণ্ডল সেটাই করতে চেয়েছিল। সেদিন মুদির দোকানে ওদের অল্প অল্প কথা আমি শুনেছিলাম, তবে বুঝতে পারিনি। পরে যখন ব্যাপারটা বুঝলাম তখন। তাহলে দেখেছো ঠাকুরপো, ব্যোমকেশ বক্সির থেকে আমার বুদ্ধি কিন্তু কোনো অংশে কম নয়। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।